আফসার উদ্দিন খুব গম্ভীর ধরনের মানুষ। একটা দেশি জাহাজ কোম্পানির বড় অফিসার। বড় অফিসাররা এমনিতেই গম্ভীর হয়ে থাকেন, ইচ্ছা না করলেও তাদের থাকতে হয়। আফসার সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। তিনি এই পৃথিবীতে গাম্ভীর্য নিয়েই জন্মগ্রহণ করেছেন। কঠিন হয়ে থাকতেই তার ভালো লাগে। হাসি তামাশা ঠাট্টা ফাজলামি তার একেবারেই সহ্য হয় না। তার কথা হলো, হাসি তামাশাই যদি লোকজন করবে তাহলে কাজ করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না যে হাসি তামাশা করে লোক হাসাতে হবে। আফসার সাহেবের দুর্ভাগ্য, তার আশেপাশের মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। তার স্ত্রী মীরা সর্বক্ষণই হাসছেন, কারণে অকারণে হাসছেন। এই তো সেদিন তাদের কাজের ছেলে কুদ্দুস হাত থেকে ফেলে টিপট ভেঙে ফেলল। এই দেখে মীরা ফিক করে হেসে ফেললেন। আফসার সাহেব বললেন, একটা দুর্ঘটনা ঘটেছে, হাত থেকে ফেলে একটা দামি জিনিস ভেঙেছে, এতে হাসির কি হলো? মীরা বললেন, টিপট ভেঙেছে দেখে হাসিনি। টিপট ভাঙার পর কুদ্দুস কেমন হতভম্ব হয়ে ভাঙা পটটার দিকে তাকিয়েছিল, তাই দেখে হেসে ফেললাম। তার মুখের ভঙ্গি দেখে তুমি হেসে ফেললে? হ্যাঁ। দয়া করে আমার সামনে এই কাজটা করবে না। হাসতে ইচ্ছা করলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে হাসবে। মীরা আবারও হেসে ফেলল। আফসার সাহেব বললেন, আবার হাসলে যে? তুমি কেমন গম্ভীর মুখে কথা বলছো, তাই দেখে। দয়া করে আমার সামনে থেকে যাও। মীরা উঠে চলে যান, তবে হাসতে হাসতেই যান। তা দেখেও আফসার সাহেবের গা জ্বালা করে। তার দুই মেয়ে সুমি ও রুমিও অবিকল তার মতো দিনরাত হাসছে। তারা মাঝে মাঝে স্কুলের মজার মজার সব ঘটনা বাবাকে বলতে আসে। ঘটনা বলবে কি, বলার আগেই হাসি। আফসার সাহেব শীতল গলায় বলেন, কি বলতে চাচ্ছ ঠিক মতো বলো, এত হাসলে বলবে কি করে? না হাসলে এই ঘটনা বলা যাবে না বাবা। হয়েছে কি, আমাদের ক্লাসের একটা মেয়ে অরুণা। বলে সে আবার হাসি। চুপ করো তো, ঘটনাটা শোনো বাবা, ভারী মজার। তারপর অরুণা। স্টপ, প্লিজ স্টপ। অরুণার গল্প বলা আর হয় না। মেয়ে দুটি দুঃখিত হয়, তবে সেই দুঃখও খুব সাময়িক। আবার কোনো একটা মজার ঘটনা ঘটে। এক বোন অন্য বোনের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আজ সোমবার। আফসার সাহেব নাস্তা খেতে বসেছেন। তার দুই মেয়ে সুমি রুমি বসেছে দুপাশে। রুমি কি একটা হাসির কথা বলতে যাচ্ছিল। বাবা কড়া করে তার দিকে তাকানোর কারণে সে চুপ করে গেল। সুমি তখন কি একটা বলতে গেল। মীরা চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। নাস্তার টেবিলে হাসাহাসি না হওয়াই ভালো। মীরা টিপট থেকে কাপে চা ঢালছেন। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। মেঝে থেকে লাফ দিয়ে একটা বেড়াল আফসার সাহেবের কোলে এসে বসল। আফসার সাহেব লাফ দিয়ে 3 হাত উপরে উঠে গেলেন। যে পিরিচে ডিম রুটি মাখন এবং পনিরের টুকরা সাজানো ছিল তা ছিটকে পড়ল মেঝেতে। পুরো ঘটনাটা ঘটল 2 সেকেন্ডের ভেতর। সুমি রুমি খিলখিল করে হেসে ফেলল। তারা জানে এখন হাসা মানেই বিপদ, ভয়ঙ্কর বিপদ। বাবা প্রচণ্ড রাগ করবেন, কিন্তু কিছুতেই তারা হাসি থামাতে পারল না। মীরা খুব চেষ্টা করছেন না হাসতে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরেছেন, লাভ হচ্ছে না। হাসি এসেই যাচ্ছে। আর বুঝি আটকানো গেল না। আফসার সাহেব মেঘ গর্জন করলেন, রুমি সুমি তোমরা আমার সামনে থেকে উঠে গেলে আমি খুশি হব। মেয়ে দুজন তৎক্ষণাৎ ছুটে ঘরে চলে গেল। ঘরের ভেতর থেকে তাদের হাসি শোনা যাচ্ছে আবারও। এবার মীরাও হেসে ফেললেন, তবে শব্দ করে নয়, নিঃশব্দে। হাসির কারণে তার হাত কাঁপছে। চায়ের কাপে ঠিকমতো চা ঢালতে পারছেন না। মীরা, কি হাসছো কেন জানতে পারি? হাসি এসে গেল তাই হাসছি, বিশেষ কোনো কারণে নয়। কেন হাসি এসে গেল তা জানতে পারি? সরি। সরি কোনো ব্যাপার না, তুমি বলো কেন হাসলে? তুমি কেমন চমৎকার শূন্যে উঠে গেলে। হঠাৎ মনে হলো পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি বলে কিছু নেই। দৃশ্যটা দেখতে ভালো লাগলো তাই হাসলাম। তুমি যদি আমার সামনে থেকে চলে যাও আমি খুশি হব। সত্যি চলে যেতে বলছো? যদি হাসি বন্ধ করতে না পারো তাহলে অবশ্যই চলে যাবে। তোমার নাস্তা তো বিড়াল ফেলে দিয়েছে, নাস্তা নিয়ে আসি? না। চা দিই নাকি চাও খাবে না? ভালো করে তাকিয়ে দেখো, আমি কিন্তু হাসছি না, গম্ভীর হয়ে আছি। বলতে বলতে মীরা ফিক করে হেসে ফেললেন। খানিকটা চা ছলকে টেবিলে পড়ে গেল। তিনি টিপট নামিয়ে রেখে প্রায় ছুটে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দুই মেয়ের হাসির সঙ্গে যুক্ত হলো তার হাসি। চায়ের কাপ হাতে আফসার সাহেব একা একা বসে আছেন। তার মন বিষণ্ণ। শোবার ঘর থেকে মা এবং দুই মেয়ের হাসির শব্দ ভেসে আসছে। হাসির জোয়ার নেমেছে। রাগে আফসার সাহেবের গা জ্বলে গেল।
যে বেড়ালের জন্য এত কাণ্ড সে নিশ্চিন্ত এবং আনন্দিত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা ডিম, পনির এবং মাখন রুটি খাচ্ছে। সে একা খাচ্ছে না, তার সঙ্গে দুটা বাচ্চাও আছে। তারাও খাচ্ছে এবং মাঝে মাঝে চোখ তুলে আফসার সাহেবকে দেখছে। আফসার সাহেবের ইচ্ছা করছে প্রচণ্ড লাথি দিয়ে বিড়ালটাকে ফুটবলের মতো দূরে ছুঁড়ে দেন। মেঝে পরিষ্কার করার জন্য কাজের ছেলে কুদ্দুস এসেছিল। আফসার সাহেব তার দিকে রাগী চোখে তাকাতেই সে ভয় পেয়ে রান্নাঘরে ঢুকে গেল। তারও কি হাসি রোগ আছে? রান্নাঘর থেকে হাসির মতো আওয়াজ আসছে। হ্যাঁ, কুদ্দুস বেটাও হাসছে। বিড়াল পরিবার মহানন্দে খেয়ে যাচ্ছে। আফসার সাহেবের রাগ ক্রমেই বাড়ছে। তিনি ঠিক করে ফেললেন ডান পায়ে বিড়ালটার গায়ে একটা দুর্দান্ত কিক বসাবেন, যাতে সে ভবিষ্যতে কখনো এইভাবে তাকে অপদস্থ না করে। কিক বসাতে যাবেন, তখন একটা ব্যাপার ঘটল। তিনি পরিষ্কার শুনলেন মা বিড়ালটা যেসব কথা বলছে তা তিনি বুঝতে পারছেন। ম্যাও ম্যাও করেই নিচু গলায় কথা বলছে, কিন্তু তিনি প্রতিটি শব্দ বুঝতে পারছেন। এই কি অদ্ভুত কাণ্ড! মা বিড়ালটা বলছে, খোকা খুকু সাবধান, লোকটা আমাদের দিকে তাকাচ্ছে, মতলব ভালো না, মনে হচ্ছে উঠে দাঁড়াবে। একটা বাচ্চা বিড়াল বলল, উঠে দাঁড়ালে কি হয় মা? লাথি মারতে পারে, তোমরা একটু দূরে সরে যাও। কতটা দূরে যাব? খুব বেশি দূরে যেতে হবে না, লাথি মারলেও সে তোমাদের মারবে না, আমাকে মারবে। মানুষ কখনো বিড়ালের বাচ্চার গায়ে হাত তুলে না। কেন মা? মানুষের মনে মায়া বেশি, এই জন্য। তবু সাবধানের মার নেই। এই লোক খুব রেগে আছে, রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কি করতে কি করে বসবে, কি দরকার রিস্ক নিয়ে? রিস্ক কি মা? রিস্ক হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা ঠিক জানি না। বিড়ালের বাচ্চা দুটি অনেকটা দূরে চলে গেল। সেখান থেকে তাকিয়ে রইল আফসার সাহেবের দিকে। আফসার সাহেব পাথরের মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি? বিড়ালের মানুষের মতো কথা বলার কোনোই কারণ নেই। শুধুমাত্র রূপকথার বইতে পশু পাখি মানুষের মতো কথা বলে, এটা কোনো রূপকথা নয়। তিনি বিংশ শতাব্দীতে বাস করছেন। বাবর রোডের দোতলা বাসার ডাইনিং রুমে বসে আছেন। অফিসের গাড়ি চলে এসেছে, এখন অফিসে যাবেন। এই সময় বিড়ালের ভাষা তিনি বুঝতে পারছেন না, হতেই পারে না। বিড়াল একটি মাত্র শব্দ জানে, মিয়াও। এই শব্দের কোনো মানে নেই, আর থাকলেও মানুষের তা বোঝার কথা না। আফসার সাহেব সিগারেট ধরালেন। একটা বিড়ালের বাচ্চা তখন কথা বলে উঠল, মা, লোকটা সিগারেট ধরিয়েছে, এখন বোধহয় আর আমাদের মারবে না। আমারও তাই ধারণা। তবে খোকা খুকু, এখন একটু সাবধানে থাকো, কারণ লোকটা জ্বলন্ত সিগারেটের টুকরা ছুঁড়ে ফেলবে। গায়ে লাগলে তোমাদের পশমে আগুন ধরে যাবে। মনে নেই একবার জ্বলন্ত সিগারেটের টুকরায় পা দিয়ে পা পুড়ে ফেললে, মনে আছে? আছে। আচ্ছা মা, তোমার এত বুদ্ধি কেন? দূর, আমার কোনো বুদ্ধি নেই। না না, তোমার অনেক বুদ্ধি। তুমি লাফ দিয়ে লোকটার কোলে বসলে, এই জন্যই তো সে নাস্তার প্লেট মেঝেতে ফেলে দিল। তার নাস্তা এখন আমরা খাচ্ছি। আচ্ছা মা, তুমি রোজ এরকম করো না কেন? এরকম রোজ করা যায় না। পরপর দুদিন করলে এরা খুব রাগ করবে, আমাদের বাড়ি থেকে বের করে দেবে। একদিন করেছি তো সবাই ভাবছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি মা? অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর মানে দুর্ঘটনা। তুমি ইংরেজিও জানো? অল্প অল্প জানি, শুনে শুনে শিখেছি। বাটার মানে মাখন, চিজ হলো পনির, নর্মাল ওয়াটার মানে পানি, তবে ফ্রিজিং পানি না। ইস মা, তোমার যে কি বুদ্ধি! আফসার সাহেবের মাথা ঘুরছে, গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। এইসব কি? তার মাথা কি খারাপ হয়ে গেছে? এসব তো মাথা খারাপের লক্ষণ। তিনি দ্রুত ভাবতে চেষ্টা করলেন তার বংশে কোনো পাগল আছে কিনা। মনে পড়ল না। তিনি তাকালেন বিড়ালগুলির দিকে। ছোট বিড়ালটা বলল, মা দেখো, লোকটা আমার দিকে তাকাচ্ছে। বিড়ালের মা বলল, লোকটা লোকটা বলছো কেন? এইসব অসভ্যতা। আমরা ওনার বাড়িতে থাকি, সম্মান করে কথা বলা উচিত। কি বলবো মা? স্যার বলো, স্যার বলাই ভালো। কিংবা ভদ্রলোক বলতে পারো। ভদ্রলোক বলা কি ঠিক মা? উনি একবার আমাদের বস্তায় ভরে ফেলে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, ফেলে তো দেয়নি। ওনার মেয়েগুলির জন্য ফেলেননি, মেয়েগুলি কাঁদতে লাগলো। লোকটা ভালো না মা, খারাপ লোক, সবসময় বকাঝকা করে। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আসে, বকাঝকা করবে না তো কি? এইসব ছোটোখাটো দোষ ধরতে হয় না। একবার তোমার গায়ে লাথি দিয়েছিল মা, মনের ভুলে দিয়েছে, রোজ তো আর দেয় না। আফসার সাহেব আর সহ্য করতে পারলেন না। কি সর্বনাশ! এসব হচ্ছে কি? তিনি ক্লান্ত গলায় ডাকলেন, মীরা, মীরা, প্লিজ তাড়াতাড়ি আসো। মীরা ছুটে বের হয়ে এলেন। রুমি সুমিও এলো। তারা অবাক হয়ে তাকাচ্ছে। কুদ্দুসও রান্নাঘর থেকে মাথা বের করেছে। মীরা বললেন, কি ব্যাপার? আফসার সাহেব কিছু বলতে পারলেন না।
তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন এই হাস্যকর কথা তার পক্ষে বলা সম্ভব না। নিশ্চয়ই তার শরীর খারাপ করেছে, মাথায় রক্ত উঠে গেছে কিংবা এই জাতীয় কিছু। মীরা বললেন, তোমার মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ করেছে? হঠাৎ মাথাটা ঘুরে উঠল। নিশ্চয়ই প্রেশার। মহসিনকে খবর দেব, ও এসে তোমার প্রেশার মেপে দেবে। কাউকে খবর দেবার কিছুই নেই। প্রেশার মাপলে ক্ষতি তো কিছু নেই। আর শোনো, আজ অফিসে যাবারও দরকার নেই, প্রচুর ছুটি তোমার পাও না, অতিরিক্ত কাজের চাপে তোমার এই অবস্থা হয়েছে। সুমি, যা তো নিচে গিয়ে ড্রাইভারকে বলে আজ তোর বাবা অফিসে যাবে না। মীরা তাকে বিছানায় শুইয়ে দিলেন, জানালার পর্দা টেনে ঘর খানিকটা অন্ধকার করে দিলেন। তুমি চুপচাপ শুয়ে বিশ্রাম নাও, আমি মহসিনকে খবর দিচ্ছি, ও বিকেলে এসে তোমার প্রেশার মাপবে। আফসার সাহেব কিছু বললেন না। মহসিন এসে তার প্রেশার মাপবে এই খবরও তার ভালো লাগলো না। মহসিন মীরার সবচেয়ে ছোট ভাই, কিছুদিন হলো ডাক্তারি পাশ করে বের হয়েছে। এমনিতে ছেলে খুব ভালো, তবে ঠাট্টা তামাশা বড় বেশি করে, সহ্য করা যায় না। মীরা, কি? মহসিনকে খবর দেবার দরকার নেই। আচ্ছা যাও, খবর দেব না। তুমি একটু বসো তো আমার পাশে। মীরা বসলেন, কপালে হাত দিয়ে স্বামীর গায়ের উত্তাপ দেখলেন। গা ঠান্ডা, জ্বর নেই, কিন্তু চোখ মুখ যেন কেমন দেখাচ্ছে। যে কোনো কারণেই হোক মানুষটা খুব ভয় পেয়েছে। গলার স্বরও জড়ানো। মীরা, কি? তুমি কি বিড়ালের কথা বুঝতে পারো? বিড়ালের কথা বুঝতে পারি মানে এসব কি বলছো? আমার ধারণা বিড়াল মাঝে মাঝে মানুষের মতো কথা বলে। মন দিয়ে শুনলে ওদের সব কথা বোঝা যায়। তুমি ওদের কথা বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারলে ভালো, এখন ঘুমোতে চেষ্টা করো। আফসার সাহেব চোখ বন্ধ করে শুয়ে রইলেন। রুমি সুমি স্কুলে গেল না, মাঝে মাঝে পা টিপে টিপে এসে বাবাকে দেখে গেল। সুমি বাবার কানে কানে বলল, তোমার কি হয়েছে বাবা? তিনি জবাব দিলেন না, তার কথা বলতে ইচ্ছা করছিল না। মা বিড়ালটা একবার এসে ঘুরে গেল। সে দুঃখিত গলায় তার বাচ্চাদের বলল, বেচারা আজ অফিসে গেল না কেন বুঝতে পারছি না। অসুখ বিসুখ করলো কি না কে জানে, চারদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা কি মা? একটা রোগের নাম, এইসব তুমি বুঝবে না। সবসময় প্রশ্ন করে বিরক্ত করবে না। প্রশ্ন না করলে জানবো কি করে? এখন এই ঘর থেকে চলে যাও, বেচারা ঘুমানোর চেষ্টা করছে, তাকে ঘুমোতে দাও। ইনফ্লুয়েঞ্জা কি তা তো তুমি বললে না। বললাম তো ইনফ্লুয়েঞ্জা একটা অসুখের নাম, তখন জ্বর হয়, মাথায় পানি ঢালতে হয়। আমাদের কি ইনফ্লুয়েঞ্জা হয়? না, আমাদের হয় না। আমাদের কি কি অসুখ হয় মা? আহা চুপ করো তো, বেচারাকে কি তোমরা ঘুমাতে দেবে না? আমাদের কি কি অসুখ হয় সেটা যদি তুমি আমাদের না বলো তাহলে আমরা শিখবো কি করে? বারান্দায় চলো, বারান্দায় বলবো। বেড়াল তার বাচ্চা দুটাকে নিয়ে বের হয়ে গেল। বাচ্চা দুটির যাবার তেমন আগ্রহ নেই, বারবার ফিরে তাকাচ্ছে। আফসার সাহেব সারাদিন বিছানায় শুয়ে রইলেন। তার বুক ধকধক করছে, মাথা ঘুরছে। এ কি সমস্যা? সন্ধ্যাবেলা তার ছোট শ্যালক মহসিন এসে উপস্থিত, সঙ্গে প্রেশার মাপার বস্ত্র। মীরা বলেছিল তাকে খবর দেবে না, কিন্তু খবর দিয়েছে। মীরা কথা রাখেনি। আফসার সাহেব মহসিনকে সহ্যই করতে পারে না। দেখা মাত্র তার মাথায় রক্ত উঠে যায়। আজও উঠে গেল। মহসিন দাঁত বের করে বলল, কেমন আছেন দুলা ভাই? ভালো। শুনলাম আজ অফিসে যাননি? শরীরটা ভালো লাগছে না। শুয়ে শুয়ে কি করছেন? কিছু করছি না। বুবু বলছিলেন আপনি নাকি এখন অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে গেছেন। আফসার সাহেবের ইচ্ছা করলো ফাজিলটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সামলালেন। বিড়ালের সব কথা নাকি বুঝে ফেলছেন? বিড়াল কোন ভাষায় কথা বলে তুলা ভাই, সাধু না চলিত? আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অন্য ঘরে যাও। রাগ করছেন নাকি? না, রাগ করছি না, তুমি আমাকে একটু একা থাকতে দাও। আগে প্রেশারটা মাপি, তারপর যত ইচ্ছা একা থাকবেন। প্রেশার মাপা হলো। দেখা গেল প্রেশার স্বাভাবিক। মহসিন বলল, আপনার সমস্যা কি জানেন দুলা ভাই? আপনার সমস্যা হচ্ছে গাম্ভীর্য। একটু সহজ হন, স্বাভাবিকভাবে হাসি তামাশায় জীবন পার করার চেষ্টা করুন। দেখবেন বিড়ালের কথা আর শুনতে পাচ্ছেন না। তুমি যাও তো এ ঘর থেকে। যাচ্ছি, কয়েকটা ঘুমের ট্যাবলেট দিয়ে যাচ্ছি। রাতে 2টা খেয়ে ঘুমাবেন, আপনার ঘুম দরকার। অফিসার সাহেব মীরার উপর খুবই রাগ করলেন। মীরা কাজটা ঠিক করেনি। কেন সেই ব্যাপারটা জানাচ্ছে? বিড়ালের কথা বুঝতে পারার পুরো ব্যাপারটা যে হাস্যকর তা কি তিনি বোঝেন না? খুব ভালোই বোঝেন।
তিনি জানেন তার কোনো সমস্যা হয়েছে, হয়তো মাথা গরম হয়ে আছে কিংবা কানে কোনো সমস্যা হয়েছে। এটা কি লোকজনকে বলে বেড়ানোর মতো ঘটনা? সব কিছু সবাইকে বলতে নেই, এই সাধারণ বুদ্ধি কি মীরার নেই? দেখা গেল সন্ধ্যা নাগাদ লোকজনের বাড়ি ভরে গেল। ঢাকার আত্মীয় স্বজনরা অনেকেই এসে গেছেন। সবার মুখে রহস্যময় হাসি। রাগে দুঃখে অফিসার সাহেবের চোখে পানি এসে গেল। এমন অবস্থা হবে জানলে তিনি কিছুতেই মীরাকে ব্যাপারটা বলতেন না। আফসার সাহেব সারা রাত জেগে কাটালেন। এক ফোঁটা ঘুম হলো না। তন্দ্রা মতো আসে আর মনে হয় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। তখনই ঘুম ভেঙে যায়। তিনি ধর্মর করে উঠে বসেন। তার সঙ্গে সঙ্গে মীরাও রাত জেগেই কাটালেন। মীরা একসময় বললেন, এত অস্থির হচ্ছ কেন? যদি বিড়ালের কথা বুঝতে পারলে এই তো অসুবিধা তো কিছু হচ্ছে না। আমি যে বিড়ালের কথা বুঝতে পারি তাকে তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি। না, তুমি বিশ্বাস করো না। আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছো। তুমি ঘুমোবার চেষ্টা করো। চেষ্টা করছি, লাভ হচ্ছে না। আমার কি সর্বনাশ হলো বলো তো? কোনো সর্বনাশ হয়নি, দেখবে কাল ভোরই সব ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হবে? আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? ভোর হোক তখন দেখবে। শেষ রাতে ঠান্ডায় ঠান্ডায় আফসার সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সকাল 10টায়। বাসা খালি, বাচ্চারা স্কুলে চলে গেছে। মীরা নাস্তা বানিয়ে অপেক্ষা করছেন। আফসার সাহেব হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসলেন। আশেপাশে বিড়ালগুলিকে দেখতে পেলেন না। খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। মীরা বললেন, আজ অফিসে গিয়ে লাভ নেই, রাতে ভালো ঘুম হয়নি, বাসায় থাকো, রেস্ট নাও। আরে না, পরপর 2 দিন কামাই দেওয়ার কোনো মানে হয় না। ভালো কথা, বিড়ালটা কোথায়? জানি না, আছে নিশ্চয়ই কোথাও, বাদ দাও তো। আফসার সাহেব অফিসে চলে গেলেন। অফিসে নানান কাজে সময় কেটে গেল। একটা মিটিং ছিল। মিটিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরে স্বস্তি বোধ করলেন, বিড়াল নেই। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, তবে বুঝলেন কুদ্দুস এদের বাসা থেকে তাড়িয়েছে। ভালোই করেছে। অনেকদিন পর আফসার সাহেব রুমিকে সঙ্গে নিয়ে টিভি দেখলেন। কি একটা ম্যাগাজিনের অনুষ্ঠান হচ্ছে। ভয়ঙ্কর রোগা একটা লোক নানা ধরনের আবোল তাবোল কথা বলে হাসাবার চেষ্টা করছে। আফসার সাহেবের ক্ষমতা থাকলে চট দিয়ে বদমাসটা সব কটা দাঁত ফেলে দিতেন। ক্ষমতা নেই বলে কিছু করতে পারলেন না। রুমি বলল, লোকটা কিরকম মজা করতে পারে দেখলে বাবা, এমন হাসাতে পারে। তিনি হু জাতীয় শব্দ করলেন এবং ভাব করলেন যেন মজা পাচ্ছেন। রাতে 2 মেয়ে যখন স্কুলে কী সব ঘটনা ঘটেছে বলতে শুরু করলো, সেসবও তিনি মন দিয়ে শোনার চেষ্টা করলেন। রাত 10টায় মহসিন টেলিফোন করল। দুলাভাই ভালো? ভালো। বিড়ালের কথা নিশ্চয়ই আর শুনেননি? না। ভেরি গুড। রাতে ঘুমোতে যাবার আগে ঘুমের ট্যাবলেট 2টা মনে করে খাবেন। আচ্ছা। একসঙ্গে আপনাকে একটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, সবসময় এমন কঠিন ভাব করে থাকবেন না। রিল্যাক্স করুন, হাসুন, গল্প করুন, সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যান। কোথায় যাব? কক্সবাজার চলে যান। আসলে আপনার যা হয়েছে তা হলো নার্ভ উত্তেজিত হয়েছে। নার্ভ এক্সাইটেড হলে এইসব হতে পারে। রাখি দুলাভাই। আচ্ছা। রাত 11টার দিকে হাত মুখ ধুয়ে 1 গ্লাস গরম দুধ খেয়ে আফসার সাহেব ঘুমোতে গেলেন। ঘুমের ট্যাবলেট খাবার ইচ্ছা ছিল না, এমনিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তবু 2টা ট্যাবলেট খেলেন। ভালো ঘুম হলো, একটানা ঘুম। ঘুম ভাঙল খুব ভোরে। তিনি শোবার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে বেতের চেয়ারে বসলেন। রাতে ভালো ঘুম হওয়ায় শরীরটা ঝরঝরে লাগছে। বারান্দায় বসে সকাল হওয়া দেখতে তার সবসময় ভালো লাগে। 1 কাপ চা পেলে হতো। চা বানানোর কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। তিনি নিজেই রান্নাঘরে ঢুকে গেলেন। চা বানানো এমন কোনো কঠিন কর্ম না, পানি গরম করতে পারলেই হলো। চায়ের কাপ হাতে আফসার সাহেব চেয়ারে এসে বসলেন। তখনই মা বেড়ালটাকে দেখতে পেলেন। পিলারের আড়ালে চুপচাপ বসে আছে। বাচ্চা 2টিও আছে। হ্যাঁ, তারা কথা বলছে। আফসার সাহেব তাদের প্রতিটি কথা বুঝতে পারছেন। মা দেখো, ভদ্রলোক চা খাচ্ছেন। বললাম না চুপ থাকতে, কথা বলছিস কেন? মা, ওনাকে জিজ্ঞেস করো তো কেন আমাদের বস্তায় ভরে ফেলে দিয়ে এলো। আহ, কি যে বোকার মতো কথা বলিস। মানুষ কি আমাদের কথা বুঝলে তো সব সমস্যার সমাধানই হতো। মানুষ যদি একবার পশুদের কথা বুঝতো তাহলে পশুদের আর কোনো দুঃখ থাকতো না। যদি আমাদের কথা বুঝতে পারতো তাহলে আমি ওনাকে কি বলতাম জানো? কি বলতাম? কেন আপনারা আমাদের এমন কষ্ট দিলেন? সারা রাত হেঁটে হেঁটে এসেছি, আমরা তো ছোট, আমাদের বুঝি কষ্ট হয় না?
ছোট বিড়াল দুটির একটি শুধু কথা বলছে, অন্যটি শুয়ে আছে। মা বিড়ালটা একটু পর পর জিভ দিয়ে শুয়ে থাকা বাচ্চাটাকে চেটে দিচ্ছে। এই বিড়ালটা খুবই অসুস্থ, দীর্ঘ পথ হেঁটে এসে অসুস্থ হয়ে পড়েছে। মা বিড়াল তার কানে কানে বলল, খুব রাগ লাগছে মা? খিদে লেগেছে? চুপ করে শুয়ে থাকো, দেখি কিছু পাওয়া যায় কিনা। মা, আমরা কি লুকিয়ে থাকবো? লুকিয়ে থাকাই ভালো, দেখতে পেলে ওরা হয়তো আবার আমাদের বস্তায় ভরে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে। মানুষরা এমন কেন? পৃথিবীটা তো মা মানুষেরাই দখল করে নিয়েছে। পৃথিবী এখন চলছে ওদের ইচ্ছা মতো। পৃথিবী ওরা দখল করে নিয়েছে কেন মা? ওদের বুদ্ধি বেশি। আমাদেরও তো মা বুদ্ধি বেশি। তোমার মতো বুদ্ধি তো কারণ নেই। আমাদের বুদ্ধি কোনো কাজে লাগে না রে। আর কথা বলিস না, তোর শরীর দুর্বল। মা, ওই ভদ্রলোক কী খাচ্ছেন? চা খাচ্ছেন। আমার একটু চা খেতে ইচ্ছা করছে মা। ইচ্ছা করলেই তো খাওয়া যায় না। আফসার সাহেব উঠে পড়লেন, ফ্রিজ খুলে দুধ বের করলেন, বাটিতে দুধ ঢাললেন, কয়েক টুকরা পাউরুটি নিলেন, খানিকটা জেলি ও পিরিচের এক কোনায় নিলেন। খাবারগুলি পিলারের কাছে রাখলেন। চায়ের কাপে সামান্য চা ছিল, একটা পিরিচে তাও ঢেলে এগিয়ে দিলেন। মা, উনি এসব করছে কেন? বুঝতে পারছি না। উনি কি আমাদের খেতে দিচ্ছেন? তাই তো মনে হচ্ছে। আমরা কি খাবো? একটু অপেক্ষা করে দেখি। আমার ভয় ভয় লাগছে মা। আমার মনে হচ্ছে খেতে যাবো আর উনিও অমনি আমাদের ধরে বস্তায় ভরবেন। অন্যের সম্পর্কে এত ছোট ধারণা করতে নেই মা, এতে মন ছোট হয়। উনি ভালোবেসে খেতে দিয়েছেন, এসো আমরা খাই। তারা তিনজনই এগিয়ে গেল। ছোট বিড়াল দুটি একসঙ্গে দুধের বাটিতে জিভ ভেজাতে লাগলো। মা বিড়াল বিরক্ত হয়ে বলল, তোমরা দেখি ভদ্রতা কিছুই শিখলে না। ওনাকে ধন্যবাদ দেবে না? ধন্যবাদ দাও। ছোট বিড়াল দুটি একসঙ্গে বলল, ধন্যবাদ। খাওয়া শেষ করে আরেকবার ধন্যবাদ দেবে। আচ্ছা। ছোট বিড়ালটা বলল, পিরিচের গায়ে লাল রঙের এই জিনিসটা কি মা? এর নাম জেলি, রুটি দিয়ে খায়। তোমাদের জেলি খাওয়া ঠিক হবে না। কেন মা? এতে দাঁত খারাপ হয়। এই পর্যায়ে মীরা শোবার ঘর থেকে বের হলেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন। আফসার সাহেব থমথমে গলায় বললেন, তুমি কি বিড়ালগুলিকে বস্তায় ভরে ফেলে দিতে বলেছিলে? তোমাকে কে বলল? ফেলে দিতে বলেছিলে কিনা বলনি? হ্যাঁ। খুব অন্যায় করেছো। অন্যায় করবো কেন? এর আগেও তো একবার বস্তায় ভরে বিড়াল ফেলা হয়েছে। সেবার তো তুমিই ফেলে আসতে বলেছিলে, বলনি? আর ফেলবে না। এদেরকে কি তুমিই খাবার দিয়েছ? এখনো কি তুমি এদের কথা বুঝতে পারছো? পারছি। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো ব্যাপারটাকে আরও অবহেলা করা ঠিক হবে না। কোনো একজন ডাক্তারের কাছে তাকে নিতে হবে। কোনো বড় মনোবিজ্ঞানী যিনি ব্যাপারটা বুঝবেন। নাস্তার টেবিলে মীরা বললেন, আজ সন্ধ্যায় তোমাকে যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, তুমি যাবে? সাইকিয়াট্রিস্টের কাছে? হ্যাঁ। সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাব? তোমার কি ধারণা আমি পাগল? না, তুমি পাগল না, আবার ঠিক সুস্থও না। কোনো সুস্থ মানুষ কখনো বলবে না সে বিড়ালের কথা বুঝতে পারছে। তুমি অফিসে চলে যাও। ঘরে বসে বসে বিড়ালের কথা শুনলে হবে না। এইসব নিয়ে একেবারেই চিন্তা করবে না। সন্ধ্যাবেলা আমরা একজন বড় ডাক্তারের কাছে যাব। ঠিক আছে, যাব। কিন্তু বিড়ালগুলিকে তুমি তাড়াবে না। দুপুরে আলাদা করে খেতে দেবে, রাতেও দিবে, মনে থাকে যেন। তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? না, আমি বাড়াবাড়ি করছি না। পাগলের ডাক্তারদের চেহারায় না হোক, চোখে খানিকটা পাগল পাগল ভাব থাকে। তারা সহজভাবে আলাপ আলোচনা করতে করতে দুম করে কঠিন কোনো কথা বলে সরু চোখে রুগীর দিকে তাকিয়ে থাকে। কথাবার্তা বলতে হয় বিছানায় শুয়ে। পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট সম্পর্কে আফসার সাহেবের এই ছিল ধারণা। তিনি এমন একজন লোকের সঙ্গে দেখা করবেন এই জাতীয় মানসিক প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরুলেন। যার সঙ্গে দেখা হলো তাকে দেখে মোটামুটি হতাশই হলেন। লুঙ্গি পরা আধবুড়ো একজন লোক যে দরজা খুলেছে খালি গায়ে, এবং তাদের দেখেই ব্যতিব্যস্ত হয়ে শার্ট খুঁজতে শুরু করেছে। হালনায় বেশ কয়েকটা শার্ট এক জায়গায় রাখা। একটা নিতে গিয়ে ভদ্রলোক সবকটা ফেলে দিলেন। যে শার্ট গায়ে দিলেন তার সবগুলি বোতাম সাদা রঙের, কিন্তু মাঝখানের একটা বোতাম কালো। ভদ্রলোক বিব্রত গলায় বললেন, আসুন আসুন, আপনাদের 7টার সময় আসার কথা ছিল না? মীরা বলল, একটু আগে এসে পড়েছি, বাসা খুঁজে পাবো কিনা বুঝতে পারছিলাম না, এই জন্য সকাল সকাল রওনা হয়েছিলাম। আগে এসে আপনাকে অসুবিধায় ফেলেনি তো? জি না, কোনো অসুবিধা নেই, বসুন, আমি চায়ের ব্যবস্থা করি।
ভদ্রলোক তাদের কিছু বলার সুযোগ না দিয়ে ছোট একটা কেতলি হাতে বের হয়ে গেলেন। পায়ে স্পঞ্জের স্যান্ডেল, পরনে লুঙ্গি। সেই লুঙ্গিও যে খুব ভদ্রভাবে পরা তা না, মনে হচ্ছে যে কোনো সময় কোমর থেকে খুলে আসবে। আফসার সাহেব বললেন, এই তোমার সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, তবে পোশাক আশাক দেখে বিভ্রান্ত হও না। উনি বিখ্যাত ব্যক্তি, নাম বললেই চিনবে। উনি মিসির আলী। মিসির আলী আবার কে? মানসিক সমস্যার বিশ্লেষণের ব্যাপারে তার মতো মানুষ এখনও জন্মায়নি। অতি বিখ্যাত ব্যক্তি। অতি বিখ্যাত ব্যক্তির হাল তো দেখছি ফকিরের মতো। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে খেতে পান না। উনি কখনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না। চলে কি করে? আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাসাইকোলজি পড়াতেন, এখন চাকরি চলে গেছে। শুনেছি টিউশনই করেন। তুমি কিছু মনে করো না, যত বিখ্যাত ব্যক্তিই হোক, আমার কিন্তু তার উপর বিন্দুমাত্র ভক্তি শ্রদ্ধা হচ্ছে না। ভক্তি শ্রদ্ধার তো কোনো ব্যাপার নেই। তুমি তোমার সমস্যার কথা বলবে, ফুরিয়ে গেল। আমি এই ভদ্রলোকের সঙ্গে কোনো কথাই বলবো না। উনি চা আনতে গেছেন, চা এলে চা খাবো, চলে যাব। আচ্ছা, এখন বসো। কোথায় বসবো? বসার জায়গা কোথায়? ঘরে বসার জায়গা আসলেই নেই। দুটি চেয়ারের একটার উপর কেরোসিন কুকার, অন্যটির উপর গাদাখানিক বই। বিছানায় বসা যায়, তবে সেই বিছানায় চাদরের উপর কী কারণে জানি খবরের কাগজ বিছানো। বসতে হলে খবরের কাগজের উপর বসতে হয়। আফসার সাহেব বিরক্ত মুখে খবরের কাগজের উপর বসলেন। মীরা বসলেন স্বামীর পাশে। মিসির আলীর নামের সঙ্গে মীরার পরিচয় আছে। মুখোমুখি প্রথম দেখলেন। মীরার ভাই মহসিন ঠিকানা দিয়েছে এবং বলেছে এই লোকের চেহারায় বিভ্রান্ত না হতে। মিসির আলী চায়ের কেতলি এবং 3টা কাপ হাতে ঢুকলেন। কাপে চা ঢালতে ঢালতে বললেন, আফসার সাহেব, আপনি কেমন আছেন? ভালো। আমার নাম জানলেন কি করে? আপনার শ্যালক মহসিন সাহেব, উনি আপনার নাম বলেছেন। আপনার সমস্যা কি তার আভাসও দিয়েছেন। এখন আপনি বলুন, সমস্যাটা আপনার মুখ থেকে শুনি। ও যা বলেছে তাই, নতুন করে আমার কিছু বলার নেই। যে কোনো কারণেই হোক, আপনি আমাকে পছন্দ করছেন না। সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি সম্ভবত আপনাকে ইমপ্রেস করতে পারিনি। এটা নতুন কিছু না, সবার ক্ষেত্রেই ঘটে। তখন আমি কি করি জানেন? এমন কিছু করি যাতে আমার উপর বিশ্বাস ফিরে আসে। কারণ পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত আমি কোনো সাহায্য করতে পারি না। যেই মুহূর্তে আমার উপর আপনার পরিপূর্ণ আস্থা আসবে, সেই মুহূর্ত থেকে আপনি আমার কথা মন দিয়ে শুনবেন, আমার যুক্তি গ্রহণ করবেন। তাহলে বিশ্বাস অর্জনের জন্য কিছু করুন। পারছি না, সবসময় পারি না। মীরা, চলো যাই। তুমি ওনাকে কিছুই বলবে না? না। সমস্যাটা নিজের মুখে বলতে অসুবিধা কি? চলো যাই। আমার শরীর ভালো লাগছে না, বাসায় গিয়ে শুয়ে থাকবো। তাছাড়া আমার কোনো সমস্যাও নেই। চলুন আপনাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তার প্রয়োজন হবে না। অনেক অপ্রয়োজনীয় কাজ আমি করি। আপনাদের জন্য চা আনার কোনো প্রয়োজন ছিল না, তবু এনেছি। চা অনেক দূর থেকে আনতে হয়েছে। চাটা যেন গরম থাকে, এজন্য ছুটতে ছুটতে এসেছি। চা গরম ছিল না। আফসার সাহেব একটু বিব্রত বোধ করলেন। মীরা আবার বললেন, বসো না। কিছু বলতে না চাইলে বলবে না, 2 মিনিটের জন্য বসো। আমার ধারণা অফিসের চাকরি সম্পর্কিত বড় রকমের সমস্যায় আপনি আছেন। সম্ভবত আপনার চাকরি চলে গেছে, এটা কি ঠিক? মীরা ভয়ঙ্করভাবে চমকে উঠলেন। আফসার সাহেব চমকালেন না। স্থির দৃষ্টিতে অনেকক্ষণ মিসির আলীর দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ঠিকই বলেছেন। তবে চাকরি এখনও যায়নি, হয়তো শিগগিরই চলে যাবে। অফিসের মালিক পক্ষের সঙ্গে অনেকদিন থেকে বনিবনা হচ্ছিল না। গত 2 মাসে তা চরম আকার নিয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে হয় ওরা আমাকে ছাড়িয়ে দিবে, নয়তো আমি রিজাইন করব। এইসব কিছুই তো তুমি আমাকে বলোনি। তোমাকে বলার সময় হয়নি বলেই বলিনি। সময় হলে নিশ্চয়ই বলতাম। এত বড় একটা ব্যাপার তুমি গোপন করে রাখবে? রাখবো। আফসার সাহেব পকেট থেকে সিগারেট বের করতে করতে মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, আমার এই ব্যাপার আপনি কি করে অনুমান করলেন? খুব সহজেই অনুমান করেছি। যখন কোনো মানসিক সমস্যা হয়, তখন তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। পারিবারিক অশান্তি, চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা ইত্যাদি। একটা ছোট বাচ্চা যখন পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ পায় না, যখন সে দেখে বাবা মা সারাক্ষণ ঝগড়া করছেন, তখন সে কথা বলা শুরু করে টবের ফুল গাছের সঙ্গে। এমনভাবে কথা বলে যেন ফুল গাছটা তার কথা শুনছে, কথার জবাব দিচ্ছে। আসলে এরকম কিছু ঘটছে না। আপনার ধারণা আমি বিড়ালের কথা বুঝতে পারি না? আমি যা বলছি বানিয়ে বানিয়ে বলছি না, আমি তেমন কিছু ধারণা করছি না। আপনি যা বলছেন তাই বিশ্বাস করছি। সেই বিশ্বাস থেকেই আমি এগোবো। এবং একসময় আপনি প্রমাণ করতে চেষ্টা করবেন যে আমি যা বলছি তা ভুল। তাও না, আমি সত্য যা তাই প্রমাণ করতে চেষ্টা করব। আপনি সহজ হয়ে বসুন, সহজভাবে আমার কথার জবাব দিন। সত্য প্রতিষ্ঠায় আমাকে সাহায্য করুন।
আমি আপনার ব্যাপারে খুবই আগ্রহ বোধ করছি। কেন? কারণ আপনি যা বলছেন তা কেউ আগে বলেনি। কিছু কিছু পীর দরবেশের কথা আমরা বইপত্রে পাই, যারা দাবি করতেন পশু পাখির কথা বুঝতে পারেন, কিন্তু সেই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ পাই না। একজন অতি বিখ্যাত ভারতীয় চিকিৎসকের কাহিনী আছে, যিনি গাছপালা থেকে ওষুধ তৈরি করতেন। তার সম্পর্কে প্রচলিত গল্প হচ্ছে তিনি গাছের কথা বুঝতে পারতেন। তিনি পথ দিয়ে যখন হেঁটে যেতেন, গাছ তাকে ডেকে বলতো, তুমি আমার পাতা ছিঁড়ে নিয়ে যাও, পাতার রস বের করে শ্বাসকষ্টে রোগীকে মধু মাখিয়ে খেতে দাও, রোগ আরোগ্য হবে। প্রাচীন ভারতের ওই চিকিৎসকের নাম গল্পে আছে। মহাদেব একবার রাগে অন্ধ হয়ে ব্রহ্মার মাথা কেটে ফেলেছিলেন। কোনো উপায় না থেকে পৃথিবী থেকে অশ্বিনী কুমারকে দেবলোকে নিয়ে যাওয়া হয়। তিনি সেই ছিন্ন মস্তক জোড়া লাগান। আমি কি একটা সিগারেট খেতে পারি? অবশ্যই পারেন, ইচ্ছা করলে আমাকে একটা দিতেও পারেন। আফসার সাহেব সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। মীরা লক্ষ্য করলেন আফসার সাহেব অনেকটা সহজ হয়ে এসেছেন, মুখের কাঠিন্য কমে গেছে। মীরা মিসির আলীর নামের লোকটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলেন। এই লোক আর কিছু পারুক না পারুক তার স্বামীর প্রাথমিক কাঠিন্য ভেঙে দিয়েছেন, এটি কম কথা না। তাছাড়া লোকটির কথা বলার ভঙ্গিও তার ভালো লাগলো। কথাবার্তায় কোনো সবজান্তা ভঙ্গি নেই। পা উঠিয়ে ছেলে মানুষের মতো বসে আছেন, কথা বলার সময় হাত নাড়ছেন। তার সামনে রাখা চায়ের কাপে এক ফোঁটা চা নেই। অনেক আগেই চায়ের শেষ বিন্দুটিও তিনি শেষ করেছেন, অথচ বেচারা সেটা খেয়াল নেই। খালি চায়ের কাপেই ক্রমাগত চুমুক দিচ্ছেন। মাঝে মাঝে চুমুক দেওয়ার আগে চায়ের কাপে ফু দিচ্ছেন। ভাবটা এমন যে গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে। মিসির আলী খাট থেকে নামতে নামতে বললেন, আফসার সাহেব, আমি ছোট একটা ক্যাসেট প্লেয়ার জোগাড় করেছি। সেখানে বিড়ালের কথা টেপ করা আছে। আপনাকে তা শোনাবো এবং আপনি বলবেন বিড়াল কি বলছে। পারবেন না? অবশ্যই পারবো। আজ শুধু এই পরীক্ষাটাই করব, তারপর অন্য পরীক্ষা অন্য সময় করা হবে। আমি টেপ শুনে যদি বলি বিড়াল এই কথা বলছে, তাহলে তা আপনার বোঝার উপায় নেই। আমি ভুল বলছি না, সত্যি বলছি। বোঝার উপায় আছে। কী উপায়? আপনি নিশ্চয়ই বিড়ালের কথা বুঝেন না। তা বুঝি না, তারপরেও উপায় আছে। আচ্ছা, এখন মন দিয়ে শুনুন। টেপ খানিকক্ষণ বাজানো হলো। একটা বিড়ালের ম্যাও ম্যাও শোনা যাচ্ছে। আফসার সাহেব তার সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ণ করে শুনলেন। টেপ বাজানো শেষ হলো। মিসির আলী বললেন, বরুল, বিড়ালটা কি বলল? বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারেননি? জি না। ভালো কথা। এখন অন্য একটা শুনুন, খুব মন দিয়ে শুনুন। একই বিড়ালের কথা, ভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতিতে। আফসার সাহেব শুনলেন। তার মুখে হতাশার ভাব স্পষ্ট হয়ে উঠছে, কারণ এবারও তিনি কিছু বুঝতে পারছেন না। কিছুই না, বিড়ালের সাধারণ ম্যাও। কিছু বুঝলেন? জি না। কিছুই না? না। আরও একটি অংশ শোনাচ্ছি, দেখুন এটা বুঝতে পারেন কিনা। এবার অন্য বিড়াল, আগেরটা না। আমার মনে হয় না কিছু বুঝতে পারবো। এরকম হচ্ছে কেন কে জানে। খুব মন দিয়ে শুনুন। তিনি শুনলেন, কিছুই বুঝলেন না। মিসির আলী বললেন, 3টি ভিন্ন পরিস্থিতিতে বিড়ালের কথা টেপ করা হয়েছে। প্রথমবার বিড়ালকে দুধ খেতে দিয়ে গায়ে মাথায় হাত বুলানো হয়েছে। সে যখন শব্দ করেছে, যখন তার টেপ করা হলো। দ্বিতীয়বার তাকে একটা সূচালো কাঠি দিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল। তৃতীয়বারের অন্য একটা বিড়ালকে ভয় দেখানো হচ্ছিল। আপনি নিশ্চয়ই আমার কথা পুরোপুরি অবিশ্বাস করছেন। ধরে নিয়েছেন আমি মিথ্যা করে বলেছি। বিড়ালের কথা বুঝতে পারি। আমি এত দ্রুত এবং এত সহজে কোনো সিদ্ধান্তে আসি না। আমি এখনও ধরে নিচ্ছি আপনি বিড়ালের সব কথা বুঝতে পারেন। এই মুহূর্তে হয়তো পারছেন না। আপনাকে আমি যা করতে বলবো তা হচ্ছে সহজ স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করবেন। বিড়াল নিয়ে খুব বেশি ভাববেন না, আবার খুব কমও ভাববেন না। খাওয়া দাওয়া করবেন, নিয়মিত অফিসে যাবেন, অফিসের সমস্যা মেটাতে চেষ্টা করবেন। যদি না মেটে তাতেও ক্ষতি নেই। সব পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে গেলে কেমন হয়? যেমন ধরুন কক্সবাজারে কিছুদিন কাটিয়ে এলাম। আমি তার প্রয়োজন দেখছি না। সমস্যা থেকে দূরে সরে যাওয়া সমস্যা সমাধানের কোনো পথ না। সমস্যাকে মোকাবেলা করতে হয় সমস্যার ভেতরে থেকে। আমরা কি এখন উঠব? জি, নিশ্চয়ই উঠবেন। আর শুনুন আফসার সাহেব, আপনি এখন এক ধরনের ঘোরের মধ্যে আছেন। এই ঘোর ঘোর ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি ঘোরের মধ্যে আছি এটা কেন বলছেন? এটা বলছি কারণ আপনার চারপাশে কী ঘটছে তা আপনি দেখছেন না। তাকিয়ে আছেন, কিন্তু কিছুই আপনার চোখে পড়ছে না। আমি দীর্ঘ সময় ধরে একটা খালি কাপে চুমুক দিচ্ছি। মাঝে মাঝে এমন ভাব করছি যে গরম চা ফু দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ব্যাপারটা আপনার চোখেও পড়েনি, অথচ আপনার স্ত্রী ঠিকই ধরেছেন। খালি কাপে চুমুক দেওয়ার ব্যাপারটা ছিল ইচ্ছাকৃত। আপনার বর্তমান মানসিক অবস্থা বোঝার জন্য এটা করতে হয়েছে। এই প্রথমবারের মতো আফসার সাহেবের মনে হলো
তার সামনে বসে থাকা রোগা এবং মোটামুটি কুদর্শন মানুষটি অসম্ভব বুদ্ধিমান। এই মানুষটা খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। এই জাতীয় মানুষের সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি। তিনি বললেন, উঠি মিসির আলি সাহেব, চলুন আমিও আপনাদের সঙ্গে যাই, এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আমি এমনিতেও বেরোবো। বিসমিল্লাহ হোটেল বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি রাত 9টায় সেখানে ভাত খেতে চাই। আপনি কি একা থাকেন? হ্যাঁ। আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? না, বিখ্যাত মানুষদের লোকজন ব্যক্তিগত প্রশ্ন করে বিরক্ত। আমি বিখ্যাত কেউ নেই, আমার ব্যক্তিগত জীবন এতই সাধারণ যে প্রশ্ন করারও কিছু নেই। আফসার সাহেব 3 দিন পর অফিসে এসেছেন। এই 3 দিনে অনেক কাগজপত্র তার টেবিলে জমা থাকার কথা। তিনি টেবিলে কোনো কাগজপত্র দেখলেন না। এটাকে মোটামুটি অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে। তার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো। সেই সন্দেহ নিজের মনেই চেপে রাখলেন। অফিসে তার চেয়ারে বসার পর তিনি দুধ ছাড়া 1 কাপ চা খান। এই চা তার বেয়ারা নাজিম বানিয়ে দেয়। পানি গরম করাই থাকে। তিনি অফিসে ঢোকা মাত্র কাপে টি ব্যাগ দিয়ে তার কাছে নিয়ে আসা হয়। অপ্রয়োজনীয় কোনো কথা তিনি নাজিমের সঙ্গে বলেন না। শুধু নাজিম কেন কারো সঙ্গেই বলেন না। তার মতো অফিস হচ্ছে কাজকর্মের জায়গা, গল্প গুজবের আখড়া না। আজ আফসার সাহেব নিয়মের ব্যতিক্রম করলেন। নাজিম চায়ের কাপ নামিয়ে রাখা মাত্র হাসি মুখে বললেন, কেমন আছো নাজিম? ভালো আছি স্যার। ভালো থাকলেই ভালো। তুমি থাকো কোথায়? পুরানা পল্টন। বাসায় কে কে আছে? স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার মা। তোমাদের বাসায় কোনো বিড়াল আছে নাকি? কি বিড়াল আছে? জি স্যার, একটা আছে। কত বড়? নাজিম এই প্রশ্নের কোনো মানে বুঝল না। বিড়াল কত বড় তার মানে আবার কি? বিড়াল তো বিড়ালের মতোই বড় হবে। একটা বিড়াল তো আর বাঘের মতো বড় হবে না, কিংবা ইঁদুরের মতো ছোটও হবে না। নাজিম ক্ষীণ স্বরে বলল, বিড়ালের কথা জিজ্ঞাসা করতেছেন কেন স্যার? এমনিই জিজ্ঞেস করছি। বিড়াল সম্পর্কে একটা বই পড়ছিলাম তো, পড়তে পড়তে হঠাৎ। আচ্ছা এখন যাও। বিড়াল সম্পর্কে তিনি যে বই পড়ছেন এই ঘটনা সত্যি। তিনি ভেবে রেখেছিলেন বিড়াল বিষয়ে যেখানে যত বই পাবেন পড়বেন। সমস্ত নিউ মার্কেট ঘেটে একটা মাত্র বই পেয়েছেন, উইলিয়াম বেলফোর্ডের ক্যাট ফ্যামিলি, বিহেভিয়ারাল স্টাডিজ। সে বইয়ে বিড়াল সম্পর্কে বলতে গেলে কিছুই নেই। বাঘ, চিতাবাঘের কথায় পাতা ভর্তি, সুন্দর সুন্দর রঙিন ছবি। আসল ব্যাপার কিছুই নেই। নাজিম এসে ঢুকল, ক্ষীণ গলায় বলল, স্যার। কি ব্যাপার? বড় সাহেব আপনারা সালাম দিছেন? বই বন্ধ করে আফসার সাহেব উঠে দাঁড়ালেন। ডেল্টা শিপিং কর্পোরেশনের বড় সাহেবের নাম ইসহাক জোয়ারদার। ছোটোখাটো মানুষ, মেজাজ অত্যন্ত খারাপ। অফিসার সাহেবকে তিনি 2 চোখে দেখতে পারেন না। অবশ্য কথায় বার্তায় তা কখনো বুঝতে দেন না। স্যার ডেকেছেন? গল্পগুজব করার জন্য ডেকেছি। কেমন আছেন বলুন, শরীর ঠিক আছে? জি। 3 দিন অফিসে আসেননি, তাই ভাবলাম কোনো সমস্যা কি না। জি না স্যার, কোনো সমস্যা নেই। আপনার এক আত্মীয়ের সঙ্গে পার্টিতে দেখা, তাকে আপনার ব্যাপারে খুব উদ্বিগ্ন মনে হলো। কেন? বলছিল আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আপনি নাকি বলে বেড়াচ্ছেন বিড়ালের কথাও বুঝতে পারেন। আফসার সাহেব চুপ করে রইলেন। ভেবে পেলেন না ঘটনা এত দ্রুত ছড়াচ্ছে কিভাবে। মনে হচ্ছে সপ্তাহখানেকের ভেতর ঢাকা শহরের সব লোক জেনে যাবে। পত্রিকার লোক আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য। বলা যায় না, টিভির কোনো ম্যাগাজিন অনুষ্ঠানেও তার ডাক পড়তে পারে। টিভি প্রযোজক একটা বিড়াল নিয়ে স্টুডিওতে উপস্থিত হবেন, চিকন গলায় বলবেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের জন্য রয়েছে এক বিশেষ ধরনের বিনোদনের ব্যবস্থা। আজ আমরা স্টুডিওতে এমন এক ব্যক্তিকে নিয়ে এনেছি যিনি বিড়ালের কথা বুঝতে পারেন বলে দাবি করেন। সেই বিশেষ ব্যক্তিকে হাততালি দিয়ে অভ্যর্থনা করবার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তালি পড়ছে, হাসির শব্দ শোনা যাচ্ছে। অফিসার সাহেবের চিন্তার সুতা ছিঁড়ে গেল। ইসহাক সাহেব বললেন, বিড়ালের কথা বুঝতে পারেন বলে যা শুনছি তা কি সত্যি? জি স্যার, সত্যি। আই সি, ভেরি ইন্টারেস্টিং। শুধু কি বিড়ালের কথাই বুঝতে পারেন, না কুকুর, গরু, গাধা, ভেড়া, ছাগল সবার কথাই বুঝতে পারেন? বিড়ালের ব্যাপারটা জানি, অন্যগুলো পরীক্ষা করে দেখিনি। আপনি একটা কাজ করুন না কেন, খাতা এবং পেন্সিল নিয়ে চিড়িয়াখানায় চলে যান। যেসব প্রাণীর কথা আপনি বুঝতে পারেন তাদের নামের বিপরীতে একটা করে টিক চিহ্ন দিন। আমার ধারণা বিড়ালের কথা যখন বুঝতে পারছেন, অন্যদেরটাও ইনশাল্লাহ পারবেন। স্যার, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সরি, তাহা একটু ঠাট্টা অবশ্য করেছি, ক্ষমা করবেন। আমি যদি বলতাম বিড়ালের কথা বুঝতে পারছি, তাহলে আপনি আমাকে নিয়ে ঠাট্টা করতেন। না, আমি করতাম না। হয়তো বা করতেন না, যাই হোক, আমি করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। আপনি কাজ করুন, অফিস থেকে 10 দিনের ছুটি নিন। আমার ছুটির প্রয়োজন নেই। আমার মনে হয় প্রয়োজন আছে।
আপনি ছুটি নিন, সাইকিয়াট্রিস্টকে দিয়ে ভালো মতো চিকিৎসা করান, নয়তো কিছুদিন পর বলা শুরু করবেন আপনি পিঁপড়ার কথাও বুঝতে পারছেন। আমি ছুটির ব্যবস্থা করে রেখেছি, যদি চান আমি কয়েকজন সাইকিয়াট্রিস্টের ঠিকানাও আপনাকে দিতে পারি। আমি স্যার তার কোনো প্রয়োজন বোধ করছি না। আপনি হয়তো করছেন না, আমি করছি। আমি এমন কাউকে অফিসের গুরুত্বপূর্ণ কাজ দিতে পারি না যে পশুদের কথা বুঝতে পারে। আমার এমন এমন অফিসার দরকার যে মানুষের কথা বুঝতে পারবে। আমি লক্ষ্য করেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কথা বুঝতে পারি না। চলে যাচ্ছেন নাকি? জি, চলে যাচ্ছি। আপনার অত্যন্ত অপমানসূচক কথা শুনতে ইচ্ছা করছে না। কি করলেন বলুন তো? আর বিড়াল না, বিড়াল হলে হয়তো আমার কথাগুলি খুব অপমানসূচক মনে হতো না। অফিসার সাহেব নিজের ঘরে ঢুকলেন। অসহ্য রাগে শরীর কাঁপছে, রাগ সামলাতে কষ্ট হচ্ছে, রীতিমতো বমি এসে যাচ্ছে। এই মানুষটি তাকে এ জাতীয় অপমান আগেও করেছে, ভবিষ্যতেও করবে। এত অপমানের ভেতর চাকরি করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তার কিছু সঞ্চয় আছে, মিরপুরে জায়গা কিনে রেখেছেন। প্রভিডেন্ট ফান্ড থেকে লাখ টিনের টাকা পাওয়ার কথা। বয়স এমন কিছু হয়নি, চেষ্টা চরিত্র করলে আরেকটা চাকরি কি জোগাড় করতে পারবেন না? তিনি কাজ জানেন, জাহাজ চলাচল জাতীয় যে কোনো প্রতিষ্ঠানে ভালো চাকরি পাওয়ার কথা। তিনি পিয়াকে ডেকে রেজিগনেশন লেটার ডিকটেট করলেন, ড্রাফট দেখে দুটা বানান ঠিক করলেন, চিঠি টাইপ করে আনতে পাঠালেন। পিএ সাধারণত কোনো কাজই দ্রুত করে না, এই কাজটা সে অত্যন্ত দ্রুত করল। তিনি চিঠিতে সই করলেন। সই করার পর তার গায়ের জ্বালা খানিকটা কমল, মন শান্ত হলো। নাজিমকে চা বানাতে বললেন। নাজিম চা বানিয়েও আনল। নাজিম: জি স্যার। চাকরি ছেড়ে দিয়েছেন নাজিম? স্যার শুনেছি। কার কাছে শুনলে? পিএ স্যার চিঠি টাইপ করছিলেন, সবাইকে বলেছেন। ও, সবাই তাহলে জানে? ভালো, জানলেই ভালো। আফসার সাহেব বিস্মিত হলেন। সবাই জানে, অথচ কেউ এসে তাকে বলল না রেজিগনেশন লেটার না দেবার জন্য। এরা কেউ কি তাকে পছন্দ করে না? মানুষ হিসেবে তিনি কি এই সামান্য সহানুভূতিটুকুও পেতে পারেন না? দীর্ঘ 15 বছর তিনি নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কাজে ফাঁকি দেননি। 10টায় অফিসে আসার কথা, 10টায় এসেছেন। 5টা পর্যন্ত অফিস, কোনোদিন 5টা বাজার 10 মিনিট আগে অফিস ছেড়ে যাননি। নাজিম: জি স্যার। চা ভালো হয়েছে, তুমি এখন যাও। আফসার সাহেব রেজিগনেশন লেটার পিএর হাতে জমা দিয়ে অফিস ছেড়ে বের হলেন। তখনও দুপুরের লাঞ্চের সময় হয়নি। তার মনে ক্ষীণ আশা ছিল শেষ মুহূর্তে হয়তো সবাই এসে ভিড় করবে, তাও কেউ করল না। তিনি দুপুরে কিছু খেলেন না, বাসায়ও ফিরে গেলেন না। দীর্ঘ সময় রাস্তায় রাস্তায় হাঁটলেন। একসময় ক্লান্ত হয়ে পার্কে ঢুকলেন বিশ্রামের জন্য। দীর্ঘ 8 বছর পর পার্কে এলেন। ঢাকা শহরের পার্কগুলি যে এখন এত সুন্দর আছে তা তিনি ভাবেননি। পার্কে বসে থাকতে তার ভালোই লাগলো। কিছুক্ষণ আগে ভালো একটা চাকরি ছেড়ে এসেছেন, এই নিয়ে তার মনে কোনো অনুশোচনা বোধ হলো না, বরং এক ধরনের শান্তি অনুভব করলেন। পার্কে বসেই ঠিক করলেন আজ অন্য দিনের মতো 5:30টায় বাসায় উপস্থিত হবেন না, নিয়মের ব্যতিক্রম করবেন। একটা ছবি দেখলে কেমন হয়? ছাত্র জীবনে প্রচুর সিনেমা দেখতেন, গত 10 বছর একটাও দেখেননি। সিনেমা হলে ঢুকে ছবি দেখতে কেমন লাগে কে জানে। তিনি বাড়ি ফিরলেন রাত 11টায়। শীতের দিনে রাত 11টা মানে অনেক রাত। মীরা উদ্বেগ ও দুশ্চিন্তায় এতটুকু হয়ে গেছেন। চারদিকে খোঁজখবর করছেন, কেউ কিছু বলতে পারছে না। মীরা ভেবে রেখেছেন 11:30 পর্যন্ত দেখবেন, তারপর হাসপাতালে খোঁজ নেওয়া শুরু করবেন। আফসার সাহেবকে দেখে আনন্দে তার চোখে প্রায় পানি এসে গেল। সুমি রুমি ছুটে এসে জড়িয়ে ধরল বাবাকে। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় ছিলে বাবা? একটা ছবি দেখছিলাম। কি দেখলে? বলাকা সিনেমা হলে একটা সিনেমা দেখলাম। সত্যি? হ্যাঁ সত্যি। কি নাম ছবির? ভাবির সংসার। কি আছে ছবিতে? মারামারি, কাটাকাটি, গান বাজনা, নাচ সবই আছে, কিছুই বাদ নেই। মীরা দীর্ঘ সময় স্বামীর দিকে তাকিয়ে থেকে নরম গলায় বললেন, হাত মুখ ধুয়ে খেতে আসো, তোমার জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি। খাবার টেবিলে বসেই আফসার সাহেব বললেন, বিড়ালকে খেতে দিয়েছ? ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিড়ালকে কি খাবার দিয়েছ? হ্যাঁ, ভালো মতো দিয়েছ? হ্যাঁ, ভালো মতোই দেয়া হয়েছে। তুমি ভাত খাও তো। কেন জানি খেতে ইচ্ছা করছে না। 1 গ্লাস দুধ দাও, দুধ খেয়ে শুয়ে পড়ি। ভাত সত্যি খাবে না? না। মীরা গ্লাসে করে দুধ নিয়ে এলেন। দুধের গ্লাস রাখতে রাখতে ইংরেজিতে বললেন, শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছ? হ্যাঁ, কার কাছে শুনলে? অফিস থেকে টেলিফোন করে জানিয়েছে। ও, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না?
জিজ্ঞেস করা তো অর্থহীন সিদ্ধান্ত নেবে আমি। এই সিদ্ধান্ত তুমি তো নিতে পারবে না। সংসার চলবে কিভাবে? অসুবিধা হবে না, চলবে। এই বাড়ি ছেড়ে দিতে হবে। এখন তার 8,000 টাকা বাড়ি ভাড়া পাবে না। 2 কামরার একটা ঘুপসি ঘর নিতে হবে। নেব। মানুষের দিন তো সবসময় সমান যায় না। এখন আমার দিন খারাপ যাচ্ছে। আফসার সাহেব দুধের গ্লাস হাতে উঠে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ? তোমার খাওয়া শেষ করো, আমি বারান্দায় বসি। আমাদের সঙ্গে বসো না। এখন বসতে ইচ্ছা করছে না, একটু একা থাকি। বারান্দায় বসার কিছুক্ষণের মধ্যেই বিড়ালটাকে তার বাচ্চা দুটি নিয়ে এগিয়ে আসতে দেখা গেল। আফসার সাহেব কান পেতে রইলেন। হ্যাঁ, বুঝতে পারছেন? কথা বুঝতে তার কোনোই অসুবিধা হচ্ছে না। বাচ্চা বিড়াল। মা, স্যার আজ এত দেরি করে বাসায় এসেছেন কেন? বুঝতে পারছি না। ভদ্রলোকের কোনো একটা সমস্যা হয়েছে। কী সমস্যা? ওনার স্ত্রী টেলিফোনে কথাবার্তা যা বলছিলেন তাতে মনে হচ্ছে চাকরি নিয়ে সমস্যা। উনি বোধহয় চাকরি ছেড়ে দিয়েছেন। আমাদের সামনে ভয়াবহ বিপদ। বিপদ কেন? চাকরি ছেড়ে দিলে তাদের টাকা পয়সার সমস্যা হবে, রাত দিন ঝগড়াঝাটি হবে। এখন তাও মাঝে মাঝে খাবার টাবার দেয়, তখন তাও দেবে না। মা, আজ তো এখন পর্যন্ত আমাদের কোনো খাবার দিল না। রাতের খাবার শেষ হোক, তখন দিলে দিতেও পারে। মা, তোমার কি মনে হয় দিবে? বুঝতে পারছি না, দিতেও পারে। খুব খিদে লেগেছে মা। একটা ইঁদুর মেরে খাওয়াতে পারি, খাবি? না, রান্না করা খাবার খাবো। মা, ওরা আজ কী রান্না করেছে? সিম দিয়ে কই মাছ। মাছের সঙ্গে একটু সিম হলে ভালো হতো। ভেজিটেবল একেবারেই খাওয়া যাচ্ছে না। সিম দিলেও কিন্তু আমি খাবো না মা। এমনিতেই খাওয়া পাওয়া যাচ্ছে না, তার উপর যদি এই যন্ত্রণা তোমরা করো তাহলে তো মুশকিল। সিম যদি দেয় তাহলে খেতে হবে। সিমে অনেক ভিটামিন। ভিটামিন কী মা? এইসব তোমরা বুঝবে না। ভিটামিন খুব প্রয়োজনীয় একটা জিনিস। আফসার সাহেব উঠে পড়লেন, খাবার ঘরে উকি দিলেন। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তারা হাত ধুচ্ছে। মীরার খাওয়া এখনও শেষ হয়নি। আফসার সাহেব বললেন, মীরা, তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছ। কি মিথ্যা বললাম? তুমি বলেছ বিড়ালদের খাবার দিয়েছো, আসলে দাওনি। এটা এমন কোনো মিথ্যা না যার জন্য তুমি এমন কঠিনভাবে বাচ্চাদের সামনে আমার কাছে কৈফিয়ত তলব করবে। আমাকে মিথ্যা কেন বললে? কেন বললে বিড়ালদের খাবার দেওয়া হয়েছে? তুমি হঠাৎ করে যাতে আপসেট না হও সেজন্য সামান্য মিথ্যাটা বললাম। তোমার দুশ্চিন্তার কারণ নেই, এক্ষুনি খাবার দিচ্ছি। যদি চাও চেয়ার টেবিলে দেবো, কাঁটা চামচ দেবো, সালাদও বানিয়ে দেবো। আফসার সাহেব কঠিন কিছু বলতে গিয়েও বললেন না। তুমি যে অসুস্থ হয়ে পড়ছো তা কি তুমি বুঝতে পারছো? জীবনে কোনোদিন তুমি নিজের মেয়েদের খাবারের ব্যাপারে কোনো খোঁজ নাওনি। আজ ব্যস্ত হয়ে পড়েছো বিড়াল নিয়ে, অকারণে হইচই করছো। তোমার স্বভাব চরিত্র বদলে যাচ্ছে। একা একা সিনেমা দেখে ফিরলে আমরা দুশ্চিন্তা করতে পারি, এটা একবারও তোমার মনে এলো না? সরি। থাক, সরি বলতে হবে না। মীরার রাগ বেশিক্ষণ থাকল না। কিছুক্ষণ পরই নরম গলায় বললেন, কিছু মনে করো না। অনেক কড়া কথা বলে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি তুমি এক ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ। তোমার সঙ্গে আরও শান্ত ব্যবহার করা উচিত ছিল, তা করিনি। আমি লজ্জিত। এসো, ঘুমোতে এসো। ভয় নেই, তোমার বিড়ালকে খেতে দিয়েছি, 2টো আস্ত কই মাছ দিয়েছি। সঙ্গে সিম দিয়েছ তো? সিম? হ্যাঁ, সিম। বিড়ালের বাচ্চা দুটো গ্রিন ভেজিটেবল একেবারেই খেতে চায় না, অথচ ওদের দরকার। এসো, ঘুমোতে এসো। সেই রাতে আফসার সাহেব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যেই বিকট চিৎকার করতে লাগলেন। মীরা তার গা ঝাঁকাতে ঝাঁকাতে ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন, কি হয়েছে? এই, কি হয়েছে? রুমি সুমিও ঘুম ভেঙে বাবার ঘরে ছুটে এলো। আফসার সাহেব চোখ মেলতেই মীরা কাঁদো কাঁদো গলায় বলল, কি স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন? আফসার সাহেব হতচকিত চোখে তাকাচ্ছেন, কিছু বলতে পারছেন না। তার সারা গা ঘামে ভিজে গেছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কি স্বপ্ন দেখলে? পানি খাবো, 1 গ্লাস খুব ঠান্ডা পানি দিতে বলো। সুমি পানি আনতে ছুটে গেল। আফসার সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। পানির গ্লাস এত উঁচু করে ধরলেন যে কিছু পানি গলা বেয়ে নেমে শার্ট ভিজে গেল। কুদ্দুস, যে থাকে ঘরের অন্য প্রান্তে, সেও উঠে এসেছে। ঘুমের মধ্যে আফসার সাহেব যে ভয়ঙ্কর চিৎকার দিয়েছেন তা ঘরের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছে। মীরা স্বামীর গায়ে হাত রেখে কোমল গলায় বললেন, কি স্বপ্ন দেখেছ? স্বপ্ন দেখেছি আমি একটা বিড়াল হয়ে গেছি। বিড়াল হয়ে মাঠে ছুটাছুটি করছি। জ্যোৎস্না রাত, আবছাভাবে সব কিছু দেখা যাচ্ছে। আমি অসম্ভব ক্ষুধার্ত। আমি বসে আছি দূরের গর্তের কাছে।
একসময় একটা ইঁদুর বের হলো, আমি লাফ দিয়ে ইঁদুরের ওপর পড়লাম, ইঁদুরটাকে ছিঁড়ে টুকরা টুকরা করলাম। আমার সমস্ত মুখে ইঁদুরের রক্ত লেগে গেল। মীরা নরম গলায় বললেন, স্বপ্ন হচ্ছে স্বপ্ন, স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। ভোর হোক, আমরা মিসির আলি সাহেবের কাছে যাব, ওনাকে সব বলবো। আমি কোথাও যাব না। বেশ, যেতে না চাইলে যাবে না। আমাকে আরেক গ্লাস পানি দাও। মীরা পানি নিয়ে এলেন। আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন, মীরা দেখো, আমার হাত দুটো ইঁদুরের গন্ধ। কি বলছো তুমি? সত্যি তাই, এই হাতে আমি ইঁদুর ধরেছি, গন্ধ তো হবেই। তুমি শুকে দেখো। পাগলামি করো না তো, ঘুমোতে যাও। তুমি বলছো মন গড়া কথা। তুমি কি ইঁদুর কখনো চোখে দেখেছো যে ইঁদুরের গল্প কেমন তা জানো? আরাম করে ঘুমাও তো। আফসার সাহেব ঘুমোতে গেলেন না। বাথরুমে ঢুকে অনেকক্ষণ সাবান দিয়ে হাত ধুলেন, তাতেও তার মন শান্ত হলো না। শাওয়ার ছেড়ে দিয়ে দীর্ঘ সময় গোসল করলেন। যখন বেরিয়ে এলেন তখন তার চোখ লাল হয়ে আছে, গা ঈষৎ গরম, সম্ভবত জ্বর আসছে। তোয়ালে হাতে মীরা দাঁড়িয়ে আছেন, রুমি সুমিও আছে। তারা যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছে, তবে চুপ হয়ে আছে, কিছু বলছে না। আফসার সাহেব লক্ষ্য করলেন খাবার টেবিলের নিচে দুটা বাচ্চা নিয়ে মা বিড়ালটা বসে আছে। তারা কথা বলছে ফিসফিস করে, তবে তাদের ফিসফিসানি বুঝতে আফসার সাহেবের কোনো অসুবিধা হচ্ছে না। মা, ওনার কি হয়েছে? বুঝতে পারছি না। শীতের সময় এত ভোরে কেউ গোসল করলে ঠান্ডা লাগবে না? তা তো লাগবেই। দেখছিস না শীতে কেমন লাগছে? ভদ্রলোকের কিছু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমি বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করো না কেন মা, তোমার তো কত বুদ্ধি। বুঝে লাভ কিছু নেই, ওনাকে সাহায্য করতে পারবো না। আমরা হচ্ছি পশু, পশু কখনো মানুষকে সাহায্য করতে পারেন না। ভদ্রলোক এত কষ্ট পাচ্ছে না, আমরা কিছুই করব না? প্রার্থনা করতে পারি। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া। সৃষ্টিকর্তা কে মা? যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের সবাইকে কে সৃষ্টি করেছেন? চুপ করো তো, দিনরাত এত প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। আফসার সাহেব তোয়ালে দিয়ে গা জড়িয়ে শোবার ঘরে ঢুকলেন। মীরা বললেন, গরম এক কাপ চা এনে দিই। দাও। মীরা চা বানিয়ে এনে দেখলেন আফসার সাহেব আবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন। মীরাকে দেখে ফ্যাকাশেভাবে তাকালেন, ক্লান্ত গলায় বললেন, মীরা, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। মিসির আলীকে আজ অনেক ভদ্র দেখাচ্ছে। আগের দিন খোঁচা খোঁচা দাড়ি ছিল, আজ ক্লিন শেভড, ঘরও বেশ গোছানো। বিছানায় খবরের কাগজ ছড়ানো নেই, চেয়ারে বই গাদা করে রাখা হয়নি, কেরোসিন কুকারটিও অদৃশ্য। টেবিলে সুন্দর টেবিল ল্যাম্প চলছে। মিসির আলী চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় গভীর মনোযোগে পড়ছেন সরীসৃপ বিষয়ক একটি বই। গত কিছুদিন ধরেই তিনি ক্রমাগত জীবজন্তু সম্পর্কিত বই পড়ে যাচ্ছেন। শুরু করছিলেন বিড়াল দিয়ে, এখন চলে এসেছেন সরীসৃপে। পড়তে অদ্ভুত লাগছে। আগে তার ধারণা ছিল সাপ ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এখন দেখা যাচ্ছে কিছু কিছু ডিম সাপ ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। চন্দ্রবোরা এরকম একটা সাপ। দরজায় শব্দ হচ্ছে, ভিক্ষার জন্য ভিখারি এসেছে। মিসির আলীকে দরজা খুলতে হলো না। 16-17 বছরের এক ছেলে ভেতর থেকে বের হয়ে দরজা খুলে দিল এবং কাটা কাটা গলায় বলল, কাম কইরা ভাত খান, বিনা কামে ভাত নাই। এই ছেলেটির নাম মজনু। তাকে ঘরের কাজকর্মের জন্য মাসে 150 টাকা বেতন রাখা হয়েছে। এই বাড়িতে মজনুর আজ 7ম দিন। 7ম দিনে সে দেখিয়ে দিয়েছে যে সে কাজ জানে। শুধু যে জানে তা না, খুব ভালো জানে। মিসির আলীকে এখন আর বিসমিল্লা হোটেলে ভাত খেতে যেতে হয় না, ঘরেই রান্না হয়। সেই রান্নাও অসাধারণ। খাওয়ার ব্যাপারটায় যে আনন্দ আছে তা তিনি ভুলে গিয়েছিলেন। আজ দুপুরে মজনু পাবদা মাছের ঝোলে রান্না করেছে, টমেটো এবং মটরশুঁটি দিয়ে। সেই রান্না খেয়ে মিসির আলী মজনুর বেতন 150 টাকা থেকে বাড়িয়ে 175 করে দিয়েছেন। মজনু, জি স্যার। চা বানাও তো দেখি। দুধ, লেবু না আদা? যা ইচ্ছা বানাও। আপনার ঠান্ডা ঠান্ডা লাগছে, আদা চা খান, শরীরের জন্য ভালো। দাও, আদা চা দাও। মজনুর আদা চা খেয়ে মিসির আলীর মন ভালো হয়ে গেল। অসাধারণ ব্যাপার। চা যতটুকু গরম হওয়া দরকার ততটুকুই গরম, ঠান্ডাও না বেশি গরমও না। আদার পরিমাণও যেন মাপা, ঝাঁজ আছে, আবার চায়ের স্বাদ নষ্ট হয়নি। মজনু, জি স্যার। আগে কি কোনো হোটেলে কাজ টাজ করতে? জি না। রান্নাবান্না এত চমৎকার শিখলে কিভাবে? মজনু জবাব না দিয়ে ভেতরে চলে গেল। সে রাতে রান্না বসিয়েছে। দুপুরের খাবার সে রাতে দেয় না, রাতে আলাদা রান্না হয়। চায়ে চুমুক দিতে দিতে মিসির আলী ভাবতে লাগলেন,
মজনুর বেতন 175 না করে পুরোপুরি 200 করে দেয়াই ভালো। যে কোনোভাবেই হোক এই ছেলেকে আটকে রাখতে হবে। তার নিজের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হয়েছে। বিলেতে থাকাকালীন তিনি এক প্রফেসর রেইজেনবার্গের সঙ্গে যুগ্ম সম্পাদনায় অ্যাবনর্মাল বিহেভিয়ার ইন ফ্রেজ ট্রানজিশন বইটি লিখেছেন। সেই বইয়ে বছরে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। প্রকাশক ভালো টাকা দিচ্ছে। প্রথম দফায় তিনি $5,000 একটি চেক পেয়েছেন। সেই চেক ভাঙানো হয়েছে। মার্বেল স্টোনের অসম্ভব সুন্দর টেবিল ল্যাম্প এবং একটি ডেক শেড ওই টাকায় কেনা। মিসির আলি এখন রোজই কিছু না কিছু কিনছেন। জিনিসপত্র কেনার ভেতরে যে আনন্দ আছে তাও তিনি জানতেন না। আবার দরজায় কড়া নড়ছে। মিসির আলির মনে পড়ল 450 টাকায় তিনি একটা কলিং বেল কিনেছেন। বেলটা এখনও লাগানো হয়নি। মজনুকে পাঠিয়ে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসতে হবে। রান্না শেষ হলে ওকে পাঠাবেন। মিসির আলি নিজেই দরজা খুললেন। মীরা এবং আফসার সাহেব দাঁড়িয়ে আছেন। আফসার সাহেবের দৃষ্টি উদ্ভ্রান্ত। মনে হয় গত 3-4 দিন দাড়ি কাটেননি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। শরীরও মনে হয় ভেঙে পড়েছে। আসুন, ভেতরে আসুন। দুজনে ঘরে ঢুকলেন। মীরা ক্ষীণ স্বরে বললেন, আপনাকে আবার বিরক্ত করতে এলাম। আপনাদের আরও আগে আসা উচিত ছিল। আপনাদের দেরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে। আফসার সাহেব বসুন। আফসার সাহেব বসলেন। মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সমস্যা মোটেই কমেনি, বরং বেড়েছে। আমি কি ঠিক বলেছি? আফসার সাহেব কিছু বললেন না। মীরা বললেন, জি ঠিকই বলেছেন। প্রাথমিকভাবে আপনার যা বলার আছে বলুন, তারপর আমি কিছু প্রশ্ন করব। আফসার সাহেব কিছুই বললেন না। পাথরের মতো মুখ করে বসে রইলেন। মীরা বলল, গত 2 রাত ধরে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। ভয়াবহ স্বপ্ন। কীরকম স্বপ্ন? সে বিড়াল হয়ে গেছে, ধরে ধরে ইঁদুর খাচ্ছে, এই সব স্বপ্ন। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমার কাছে স্বপ্নটা খুব ভয়াবহ মনে হচ্ছে না। যদি উল্টোটা স্বপ্নে দেখতেন, অর্থাৎ আপনি ইঁদুর এবং বিড়াল আপনাকে চিড়ে চিড়ে খাচ্ছে, তাহলেও ভয়াবহ হতো। আমি যা দেখছি তা যথেষ্টই ভয়াবহ। আমার পরিস্থিতিটা আপনি নন বলেই বুঝতে পারছেন না। আমি খুব ভালো বুঝতে পারছি। পরিবেশ হালকা করার জন্যে হাসতে হাসতে কথাগুলো বলেছি। সমস্যা যত বড় হবে তাকে তত সহজভাবে গ্রহণ করা উচিত। আপনি কি তা করেন? হ্যাঁ, করি। একবার ভয়ঙ্কর জটিল একটা সমস্যাকে হাসি মুখে গ্রহণ করেছিলাম। সেই গল্প অন্য এক সময় বলবো। আজ আপনার সঙ্গে কথা বলি। আমি প্রশ্ন করছি, প্রশ্নগুলোর জবাব দিন। আরও আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছি? মস্তিষ্ক নানান কারণে উত্তেজিত হয়ে আছে। একটা বিষয় নিয়ে ক্রমাগত ভাবছেন, তাই স্বপ্ন দেখছেন। জেলেদের স্ত্রীরা সবসময় স্বপ্ন দেখে তাদের স্বামীরা নৌকাডুবিতে মারা গেছে। কখনো স্বপ্ন দেখে না তারা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আপনার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। ভালো কথা, ফ্রান্স কাফকার মেটামরফোসিস গল্প কি আপনি পড়েছেন? গল্পে একটা মানুষ আস্তে আস্তে কুৎসিত একটা পোকা হয়ে যায়। না, আমি পড়িনি। গল্প উপন্যাস আমি খুব কম পড়ি। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেবেন। ভাবার জন্য সময় নেবেন না। ভেবে উত্তর দেবেন এমন প্রশ্ন আমি করব না। বিড়ালের কথা এখন বুঝতে পারছেন? পারছি। আপনি কি এদের সঙ্গে যোগাযোগ করেছেন? না। যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি একবার কথা বলার চেষ্টা করেছি। বিড়াল বুঝতে পারেনি? না। কিন্তু বিড়াল তো আপনাদের কথা বুঝতে পারে। অন্তত তাদের কথাবার্তা থেকে নিশ্চয়ই তা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। তাহলে আপনার কথা সে বুঝল না কেন? জানি না। আপনি নিজে কি বিশ্বাস করেন যে আপনি বিড়ালের কথা বুঝতে পারেন? বিশ্বাস করি। না, আপনি বিশ্বাস করেন না। অন্য প্রশ্নগুলির জবাব আপনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। এই প্রশ্নটির জবাব দিতে বেশ দেরি করেছেন। আপনি যদি পুরোপুরি বিশ্বাস করতেন যে বিড়ালের কথা আপনি বুঝতে পারেন, তাহলে আজ যে মানসিক সমস্যা আপনার হচ্ছে সেই সমস্যা হতো না। আপনি একই সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করছেন এবং করছেন না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। আমি বিড়ালের কথা বুঝি, তারপরেও আমার মনে সন্দেহ আছে। কেন আছে? বিড়াল এমন সব কথা বলে যায় কি বিড়াল বলবে বলে আমার মনে হয় না। উদাহরণ দিন। যেমন ধরুন, মা বিড়াল তার বাচ্চাদের জেলি খেতে নিষেধ করছে কারণ জেলি খেলে দাঁত নষ্ট হবে, কিংবা সে বাচ্চাদের গ্রিন ভেজিটেবল খাওয়াতে চাচ্ছে কারণ তাতে ভিটামিন আছে। এছাড়া অন্য কোনো কারণ কি ঘটেছে যার জন্য আপনার মনে সন্দেহ হচ্ছে বিড়ালের কথা আসলে বোঝা যায় না? হ্যাঁ, এরকম ব্যাপারও ঘটেছে। আমি ইদানিং রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করি। বেশ কয়েকবার বিড়ালের সঙ্গে দেখা হয়েছে, ওরা ম্যাও ম্যাও করছে, কিন্তু ওদের কোনো কথা আমি বুঝতে পারিনি। আপনাদের যদি সময় থাকে আমার সঙ্গে একটা বাড়িতে চলুন। ওদের গোটা 3 বিড়াল আছে। আমি দেখতে চাই ওদের কথা আপনি বুঝতে পারেন কিনা।
সেটা কি ঠিক হবে? তারা কি না কি মনে করবেন? তারা কিছুই মনে করবেন না। আমরা কি জন্য যাচ্ছি তা তাদের বলা হবে না। আমার বাসায় চলুন, সেখানে তো বিড়াল আছে। সেই বিড়ালের কথা যে আপনি বুঝতে পারেন তা তো বলেছেন। আমি নতুন বিড়াল নিয়ে পরীক্ষা করতে চাই। অবশ্য অস্বস্তি বোধ করলে থাক। না, অস্বস্তি বোধ করছি না, চলুন। মিসির আলি মজনুর কাছে বাড়ি বুঝিয়ে দিয়ে রওনা হলেন। মজনু ব্যাপারটা ঠিক পছন্দ করল না। বিরক্ত মুখে বলল, ফিরতে কি দেরি হইব? হ্যাঁ, একটু দেরি হবে। রান্না হয়েছে, ভাত খাইয়া যান। না, ভাত এখন খাবো না। তুমি একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে কলিং বেল লাগিয়ে নিও। মিসির আলি তার পরিচিত ওই ভদ্রলোকের বাসায় 1 ঘন্টা কাটালেন। তাদের বিড়াল 3টা না 2টা। একটা অতি বৃদ্ধ, নড়াচড়ার শক্তি নেই। অন্যটি টমকেট, বেশ উগ্র স্বভাবের। এরা অনেকবার ওই ম্যাও ম্যাও করল। আফসার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বিড়াল দুটিকে দেখলেন, ওদের কথা শুনলেন, কিন্তু ওরা কি বলছে কিছুই বুঝলেন না। বাড়ি থেকে বের হয়ে মিসির আলি বললেন, আপনার মুখ দেখে মনে হচ্ছে বিড়ালগুলির কথা কিছুই বুঝতে পারেননি, তাই না? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আমাদের বাসার বিড়ালের কথা বুঝি, খুব ভালো বুঝি। আপনি নিজে কি ধরতে পারছেন আপনার কথায় যুক্তি নেই? আপনি একটিমাত্র বিড়ালের কথা বুঝতে পারছেন, অন্য কোনো বিড়ালের কথা বুঝতে পারছেন না। তা কি করে হয়? জানি না কি করে হয়। মিসির আলি সাহেব, আমি খুব কষ্টে আছি। আপনি আমার কষ্ট দূর করুন। এইভাবে কিছুদিন গেলে আমি পাগল হয়ে যাব। আমার ধারণা ইতিমধ্যে খানিকটা পাগল হয়েছি। আমি আপনার ব্যাপারটা নিয়ে ক্রমাগত ভাবছি। আমি এখনও তেমন কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বুঝতে পারবো। রহস্য উদ্ধার হবে। কি জন্য মনে হচ্ছে রহস্য উদ্ধার হবে? তেমন কোনো কারণ কি ঘটেছে? না, তেমন কোনো কারণ ঘটেনি। তারপরেও মনে হচ্ছে আমার প্রায়ই এরকম হয়। এক ধরনের ইনটিউশন কাজ করে। মিসির আলি হেঁটে হেঁটে বাসায় ফিরলেন। বাসার সদর দরজা খোলা। মজনু কলিং বেলও লাগায়নি। মিসির আলি ঘরে ঢুকে বড় ধরনের চমক খেলেন। তার ঘর খালি। মজনু সব কিছু নিয়ে ভেঙে গেছে। ডলার ভাঙিয়ে 7,000 টাকা রেখেছিলেন ফটো অ্যালবামের ভেতর, সে অ্যালবামও নেই। এত ভারী যে মিউজিক সেন্টার, তাও নেই। টেবিল ল্যাম্প, কলিং বেল, তাও নেই। শীতবস্ত্রের মধ্যে তার একটা ভালো শাল ছিল, সেটিও নিয়ে গেছে। তবে রান্না করে গেছে। টেবিলে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রাখা। পানির গ্লাস, একটা পিরিচে লবণ, কাঁচামরিচ এবং কাটা শশা। রান্না হয়েছে কই মাছের দো পেঁয়াজি, একটা ভাজা এবং ডাল। মিসির আলি হাত মুখ ধুয়ে এসে খেতে বসলেন। প্রতিটি আইটেম অসাধারণ হয়েছে। খেতে খেতেই মনে হলো, অতি ভদ্র নিপুণ রাঁধুনি এই ছেলের সন্ধান বের করা খুব কঠিন না। এই ছেলে কোনো বিদেশির বাড়িতে আগে কাজ করত। কথাবার্তায় প্রচুর ইংরেজি শব্দ, তাই বলে দেয়। ইংরেজি শব্দগুলি খাবার দাবার সংক্রান্ত। কাজেই ধরে নেওয়া যায় সে বাবুর্চি ছিল। চুরির দায়ে তার চাকরি চলে যায়, কিংবা পুলিশ হয়তো তাকে খুঁজছে। সে সাময়িক আশ্রয় নিতে এসেছিল তার কাছে। ছেলেটি যে বাড়িতে কাজ করত সেই বাড়ি গুলশান এলাকায়। কারণ কথাবার্তায় সে গুলশান মার্কেটের কথা প্রায়ই বলতো। সে বলছিল, একটা প্রেশার কুকার হলে অনেক রকম রান্না সে রাঁধতে পারবে। গুলশান মার্কেটে প্রেশার কুকার পাওয়া যায়। মজনু এত সব ভারী জিনিস নিজের কাছে রাখবে না। যেহেতু বুদ্ধিমান, সে চেষ্টা করবে অতি দ্রুত জিনিসগুলি বিক্রি করে দিতে। কোথায় বিক্রি করবে? তার পরিচিত জায়গায়, অবশ্যই গুলশান মার্কেটে। কাজেই এখন একটা বেবি ট্যাক্সি নিয়ে তিনি যদি গুলশান মার্কেটে চলে যান, তাহলে মজনুকে পাওয়া যাবে। মিসির আলি খাওয়া শেষ করে হাত ধুয়ে বিছানায় এসে বসলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বালিশের কাছে একটা পিরিচ। পিরিচে 2টা খিলি পান, একটা সিগারেট এবং ম্যাচ রাখা। তিনি পান মুখে দিয়ে সিগারেট ধরালেন এবং মজনুকে ক্ষমা করে দিলেন। এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে মনে হলো তিনি আফসার সাহেবের রহস্যভেদের কাছাকাছি চলে গেছেন। কিছু জিনিস এখনও জট পাকানো আছে, তবে তা হয়তো বা খুলে ফেলা যাবে। কয়েকটা ছোটোখাটো ব্যাপার পরীক্ষা করে দেখতে হবে। আরও কয়েকটা দিন লাগবে। বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে ইচ্ছা করছে। মিউজিক সেন্টারটার খুব শখ করে কিনেছিলেন। একটা গানও শোনা হলো না। মন খারাপ লাগছে। মন খারাপ ভাব কাটানোর জন্যেই তার সরীসৃপের বইটা হাতে নিলেন। ভয়ঙ্কর, বিষধর এবং একই সঙ্গে অপরূপ সুন্দর সাপের নাম ল্যাকেসিস মিউটা। এই ল্যাটিন নামের বঙ্গানুবাদ হল নিঃশব্দ নিয়তি। বাহ, কি সুন্দর নাম। মিসির আলি বইয়ের পাতা উল্টে যাচ্ছেন। তার মন খারাপ ভাব কেটে যাচ্ছে। আফসার সাহেব গত 2 দিন ধরে নিজের ঘর থেকে বের হচ্ছেন না। ঘরের সবকটা জানালা বন্ধ, পর্দা ফেলা। দিনের বেলাতেও ঘর অন্ধকার হয়ে আছে। তিনি খাবার খেতে খাবার টেবিলেও যাচ্ছেন না। খাবার নিয়ে মীরা তার ঘরে যাচ্ছেন। আফসার সাহেব ঠিকমতো খাচ্ছেনও না। অল্প কিছু মুখে দিয়েই বলছেন খিদে নেই।
মীরা বিরাট বিপদে পড়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। বাচ্চাসহ বিড়ালটাকে বস্তায় ভরে আবার ফেলে দিয়ে আসা হয়েছে। এবার কাছে কোথাও নাও, গাড়ি করে একেবারে জয়দেবপুর। মীরা অবশ্য আফসার সাহেবকে বলেছেন বিড়ালগুলিকে বাসার বাইরে রাখা হয়েছে। মীরা ভেবেছিলেন এটা শুনে আফসার সাহেব রেগে যেতে পারেন। খুবই আশ্চর্যের ব্যাপার, রাগেনি, বরং এই প্রসঙ্গে কোনো কথাও বলেননি। মনে হচ্ছে বস্তায় ভরে ফেলে দিয়ে আসার ব্যাপারটা তিনিও আন্দাজ করছেন। আত্মীয় স্বজনরা ক্রমাগত আসছে, কেউ কেউ দিনের মধ্যে 2-3 বার আসছে। মীরার বেশিরভাগ সময় এবং শক্তি ব্যয় হচ্ছে যেন তারা আফসার সাহেবের সঙ্গে দেখা করতে না পারেন। আত্মীয় স্বজনরা খুবই বিরক্ত হচ্ছেন, কেউ কেউ রাগও করছেন। আফসার সাহেবের এক মামা কঠিন গলায় মীরাকে বললেন, তুমি ওকে লুকিয়ে রাখলে তো লাভ হবে না, ওর চিকিৎসা হওয়া প্রয়োজন। চিকিৎসা হচ্ছে, আপনি তো চিকিৎসক না। আপনি যাবেন ওইসব কথা মনে করিয়ে দিবেন। আমি চাই না সে বিড়াল নিয়ে আবার ভাবুক। আমি বিড়াল নিয়েই যে কথা বলবো তা তোমাকে কে বলল? আপনি কি নিয়ে কথা বলবেন? কথা বলার বিষয়ের কি অভাব আছে? আমি পলিটিক্স নিয়ে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে কথা বলবো, এতে ওর উপকার হবে। পুরো ব্যাপারটা ভুলে থাকতে পারবে। ঘরে তালাবন্ধ করে রাখা তো কোনো সমাধান না। মীরা তাকে ঘরে ঢুকতে দিয়েছে। তিনি চেয়ারে বসতে বসতে প্রথম যে কথাটা বললেন তা হচ্ছে, আচ্ছা বাবা, বিড়ালের সঙ্গে কি কি কথা তোমার হয়েছে গুছিয়ে বলো, কোনো কিছু বাদ দেবে না, দরকার আছে। শুধু যে আত্মীয়রা আসছে তা না, আত্মীয়দের আত্মীয়, তাদের আত্মীয়, মুখ চেনা মানুষ, পাড়ার মানুষদের পরিচিত মানুষ। টেলিফোন সারাক্ষণই বাজছে। মীরা টেলিফোন ধরেন, এমন সব কথাবার্তা তিনি শুনেন যে তার চোখে সত্যি পানি এসে যায়। পত্রিকার অফিস থেকেও টেলিফোন এলো। সাপ্তাহিক চক্রবাকের প্রতিবেদক টেলিফোন করেছেন। মীরা টেলিফোন ধরলেন। আপনি কি আফসার সাহেবের স্ত্রী? জি, আমি সাপ্তাহিক চক্রবাক থেকে বলছি। কি ব্যাপার বলুন? আমরা খবর পেয়েছি আপনাদের বাড়িতে একজন মানুষ বিড়ালে রূপান্তরিত হয়েছেন। তার সারা গায়ে সাদা সাদা লোম বেরিয়েছে, লেজ গজিয়ে গেছে। কথার কি সত্যি? আপনার কি ধারণা এরকম খবর সত্যি হতে পারে? জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে তো। ঘটলেও আমাদের এখানে ঘটেনি। যদি না ঘটে তাহলে এরকম একটা গুজব কী করে রটল? আমি জানি না কি করে রটল। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরাম্যান নিয়ে আসছি। আপনার এবং যার সম্পর্কে গুজব রটেছে তার একটা ইন্টারভিউ নিতে চাই। কেন? গুজবের উপর একটা নিউজ করব। মীরা টেলিফোন নামিয়ে রেখে খানিকক্ষণ কাঁদলেন। সবচেয়ে ভালো হতো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় না। তা হচ্ছে না। আফসার সাহেব বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নন। তাকে এখান থেকে সরাতে হলে জোর করে সরাতে হবে। মীরার ডাক্তার ভাই সার্বক্ষণিকভাবে এ বাড়িতে আছে। সে আফসার সাহেবের সঙ্গে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। আফসার সাহেব কড়া চোখে তাকিয়েছেন, কোনো জবাব দেননি। মীরার কথাবার্তার জবাব দেওয়াও তিনি ইদানিং বন্ধ করে দিয়েছেন। শুধু রুমি সুমি কিছু জিজ্ঞেস করলে জবাব দেন। রুমি বাবার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? আয়। কেমন আছো বাবা? ভালো আছি। তোমার কেমন বাজে দেখাচ্ছে কেন? দাড়ি গোফ কামাচ্ছি না, কাজেই বাজে দেখাচ্ছে। কামাচ্ছ না কেন বাবা? ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? জানি না, সব কেমন এলোমেলো হয়ে গেছে। আমি কি তোমার পাশে বসবো? বস। বাবা। কি মা? সবাই বলছে তুমি নাকি বিড়াল হয়ে গেছো। তুমি কি বিড়াল হয়েছ? না মা। তাহলে সবাই এরকম মিথ্যা কথা বলছে কেন? তা তো জানি না। তোমার চোখ লাল কেন? ঘুম হচ্ছে না, এই জন্য চোখ লাল। ঘুম হচ্ছে না কেন বাবা? ঘুমোলেই দুঃস্বপ্ন দেখি, এই জন্য ঘুমোতে ইচ্ছা করে না, ঘুম আসেও না। তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাব বলে মনে হচ্ছে। না, হবে না। মামা তোমার জন্য খুব বড় বড় ডাক্তার এনেছেন, তারা তোমার চিকিৎসা করবেন। চিকিৎসা করে আমার কিছুই করতে পারবে না, কারণ আমার কোনো অসুখ হয়নি। তুমি কি আপনি আপনি সেরে উঠবে? তাও তো জানি না মা। মহসিন বেশ কজন ডাক্তার এনেছে। ডাক্তাররা নানাভাবে আফসার সাহেবকে পরীক্ষা করেছেন, তেমন কিছুই পাননি। প্রেশার স্বাভাবিকের চেয়ে একটু বেশি, সেটা তেমন কিছু না। আচার আচরণেও তেমন কোনো অস্বাভাবিকতা নেই। ঘুম খুব কম হলে রিফ্লেক্স অ্যাকশন স্লথ হয়ে যায়, তা হয়েছে, এর বেশি কিছুই না। ডাক্তারদের সবারই ধারণা ভালো মতো রেস্ট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহসিন মীরাকে বলল, যে করে হোক এই বাড়ি থেকে দুলাভাইকে বের করতে হবে। এখানে থাকলে তার রেস্ট হবে না। মাছির মতো লোকজন ভনভন করছে। আমি বললে কিছু হবে না, আমি অনেক বলেছি। মুখে না বললে যদি না হয় তাকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে হবে। বাড়ির আবহাওয়া যা, তাতে যে কোনো সুস্থ লোকও পাগল হয়ে যাবে। মহসিন খুব ভুল বলেনি।
বাড়ির সামনে একদল দুষ্ট ছেলে জটলা পাকাচ্ছে। তারা মাঝে মাঝে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে চিৎকার করছে। মানুষ মাঝে মাঝে খুব হৃদয়হীনের মতো আচরণ করে। মহসিন বলল, আপা, তুমি প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখো। আমি রাত 10টার পর মাইক্রোবাস নিয়ে আসব। এর মধ্যে একটা ফ্ল্যাট বাড়ি ঠিক করে রাখবো, তোমাদের সেখানে নিয়ে তুলব। আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না তোমরা কোথায় আছো। আমি আমার স্ত্রীকে পর্যন্ত বলবো না। কিন্তু তোর দুলাভাই, সে তো যেতে রাজি হবে না। আমি রাজি করাচ্ছি। মহসিন শোবার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, আসবো দুলাভাই? না। মহসিন তাও দরজা ঠেলে ভেতরে ঢুকল। আফসার সাহেব বললেন, আমি তো নিষেধ করেছিলাম ভেতরে আসতে, তাও এলে যে। ইমার্জেন্সির সময় বাধা নিষেধ কাজে লাগে না, এখন হচ্ছে সুপার ইমার্জেন্সি। দুলাভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে পছন্দ করি। আপনি অতি সৎ, শাস্ত্রনীতি অক্ষরে অক্ষরে মেনে চলা একজন মানুষ। আপনি হয়তো বুঝতে পারছেন না যে এখন আপনার চরম দুঃসময় যাচ্ছে। এরকম কিছুদিন চললে আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে বাসা ছেড়ে গোপন কোনো জায়গায় যেতে হবে। আমি তো কোনো অপরাধ করিনি যে পালিয়ে থাকব। আপনার যুক্তি 100% সত্যি, আপনি কোনো অপরাধ করেননি। আমাদের এই সমাজটা এমন যে বেশিরভাগ শাস্তি আমাদের কিনা অপরাধে পেতে হয়। এখানে শুধু যে আপনি একা শাস্তি পাচ্ছেন তাই না, আপনার মেয়ে দুটাও শাস্তি পাচ্ছে। ওরা স্কুলে যেতে পারছে না, বাইরে গিয়ে খেলতে পারছে না, মুখ কালো করে ঘুরছে এবং কাঁদছে। ওদেরকে এই ঝামেলাটা থেকে মুক্ত করার জন্য হলেও বাড়ি ছাড়তে আপনার রাজি হওয়া উচিত। ভেবে দেখি। হ্যাঁ, ভেবে দেখুন, খুব ভালো করে ভাবুন। বাড়ি ছাড়ার পক্ষে আরেকটি বড় যুক্তি আপনাকে দিচ্ছি। আপনার চাকরি নেই, এত বড় বাড়িতে আপনি এখন আর থাকতে পারবেন না, ছোট বাড়ি নিতে হবে। আমি তেমনই ছোটোখাটো একটা বাড়ি আপনার জন্য দেখব। আফসার সাহেব চুপ করে রইলেন। আমি এখন চলে যাচ্ছি, রাত 10টায় এসে সবাইকে নিয়ে যাব। দ্বিতীয় কোনো কথা শুনব না, যদি আপত্তি করেন জোর করে নিয়ে যাব। রাত 10টায় মহসিন মাইক্রোবাস নিয়ে এলো। আফসার সাহেব নিঃশব্দে গাড়িতে গিয়ে বসলেন, কোনো আপত্তি করলেন না। তারা গিয়ে উঠলেন গ্যান্ডারিয়ার এক ফ্ল্যাট বাড়িতে। মহসিন করিতকর্মা লোক, কিছু আসবাবপত্র এনে বাড়ি আগেই সাজিয়ে রেখেছে। 11-12 বছরের একটা কাজের মেয়ে ঘর ঝাড় দিচ্ছে। নতুন বাসা খুব ছোট না, 3টা রুম, বারান্দাটা ছোট হলেও শোবার ঘরটা বেশ বড়। অনেক উঁচু ছাদ, খোলামেলা ভাব আছে। মহসিন বলল, দুলাভাই, আপনার বাসা পছন্দ হয়েছে? হয়েছে। এইবারের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? না। এইবারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাতাস। দক্ষিণ দুয়ারি বাড়ি, শীতকাল বলে টের পাচ্ছেন না। গরমকাল আসুক, দেখবেন হু হু করে বাড়িতে হাওয়া খেলবে। আমার এক বন্ধু আগেই বাড়িতে থাকতো, তার কাছে শুনেছি। আফসার সাহেব তেমন কোনো উৎসাহ দেখালেন না, আবার অনুৎসাহ দেখালেন না। মহসিন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছিল, রাতে তাই খাওয়া হলো। আফসার সাহেব অনেকদিন পর ভালো মতো খাওয়া দাওয়া করলেন। মহসিন মীরাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, আপা, এইবারের আসল সুবিধার কথা এখন তোমাকে গোপনে বলে যাচ্ছি। এইবারের আসল এবং একমাত্র সুবিধা হচ্ছে 3তলা ফ্ল্যাটের কোনো ফ্ল্যাটে বিড়াল নেই। তোমার ওই বিড়াল পথ খুঁজে খুঁজে এ বাড়িতে আসবে না, বুঝতে পারছো? পারছি। এখন তোমাকে যা করতে হবে তা হচ্ছে দুলাভাইকে ভালো মতো ঘুমানোর সুযোগ করে দেয়া। ঠিক মতো ঘুমোলেই নার্ভ শান্ত হয়ে যাবে। নার্ভ শান্ত হলেই সব সমস্যার সমাধান হবে। আজ রাতটা তুই থেকে যা মহসিন, নতুন জায়গা ভয় ভয় লাগছে। আমি থাকবো, দুলাভাইকে ঘুম পাড়ানোর দায়িত্বও আমার। আজ রাত নিয়ে তুমি চিন্তা করবে না। মহসিন শোবার ঘরে গিয়ে বসল। আফসার সাহেব চুপচাপ সিগারেট টানছেন। তাকে আজ তেমন অস্থির বোধ হচ্ছে না। রুমি সুমি তার পাশেই কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে। মহসিন বলল, 2টো ফ্রিজিয়াম খেয়ে আজ সারা রাত আপনি মরার মতো ঘুমোবেন, বুঝতে পারছেন? ওষুধ খেয়ে কোনো লাভ নেই, ঘুম আসবে না। ঘুমোলেই দুঃস্বপ্ন দেখবো, এই টেনশন আমার ঘুম আসে না। আজ টেনশন করতে হবে না, আমি সারা রাত আপনার বিছানার পাশে জেগে বসে থাকবো। যখনই আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন আমি আপনাকে ডেকে তুলব। বুঝবে কি করে আমি স্বপ্ন দেখছি কিনা? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে, একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে REM। যখনই দেখবো আপনার চোখের পাতা কাঁপছে আমি আপনাকে ডেকে তুলব। আমার উপর আপনি বিশ্বাস রাখুন, আমি আপনার খাটের পাশে একটা চেয়ার টেনে বসবো। মহসিন আসলেই তাই করল। আফসার সাহেব ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেলেন। আশ্চর্যের ব্যাপার, মাথা বালিশ ছোঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 3টায়। আফসার সাহেব বিছানায় উঠে বসলেন। বিস্মিত হয়ে দেখলেন মহসিন চেয়ারের হাতলায় মাথা রেখে অকাতরে ঘুমোচ্ছে, তার নাকও ডাকছে। আফসার সাহেব সাবধানে বিছানা থেকে নামলেন, বারান্দায় এসে দাঁড়ালেন। অবাক হয়ে লক্ষ্য করলেন বারান্দার শেষ প্রান্তে বিড়াল একটা মাত্র বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে।
আফসার সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলেন, আর ঠিক তখন বিড়ালের কথা শুনতে পেলেন। মা দেখো, উনি বারান্দা এসে দাঁড়িয়েছেন। দেখছি। আমরা যে বাসা খুঁজে খুঁজে এখানে চলে এসেছি তা দেখে উনি কি খুশি হয়েছেন? না। আমার ভাইটা যে মারা গেছে তাকে উনি বুঝতে পারছে মা। মানুষ অসম্ভব বুদ্ধিমান। আমরা দুজন মাত্র এসেছি তাই দেখে তো বোঝা উচিত। আমাদের মনে যে খুব কষ্ট তাকে উনি বুঝবেন না মা? না, পশুদের কষ্ট মানুষ কখনো বোঝে না। এখন তারা কি আমাদের আবার বস্তায় ভরে ফেলে দেবে? দিতে পারে, আবার নাও দিতে পারে। যখন দেখবে আমরা এত কষ্ট করে পুরনো বাসায় গিয়েছি, সেখানে তাদের না পেয়ে গন্ধ শুকে শুকে এই জায়গায় এসেছি, তখন অবাক হয়ে আমাদের রাখতেও পারে। খিদে পেয়েছে মা, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়লে খিদে লাগবে না। মা, ভাইটার জন্য খুব কষ্ট হচ্ছে মা, কাঁদতে ইচ্ছা করছে। কাঁদতে ইচ্ছা করলে কাঁদো। আফসার সাহেব শুনলেন বিড়ালের বাচ্চাটা কাঁদছে। এই কান্না অবিকল মানব শিশুর কান্নার মতো। আফসার সাহেবের চোখে পানি এসে গেল। মিসির আলী বড় একটা খাতায় বিড়ালের ব্যাপারটা লিখছেন। খাতাটা নিয়ে আফসার সাহেবের বাসায় যাবেন। যাবার আগে লেখাটা আরেকবার দেখে নিচ্ছেন। মিসির আলী লিখেছেন, 1. আফসার সাহেব একজন বুদ্ধিমান মানুষ, তবে গম্ভীর প্রকৃতির। ঠাট্টা তামাশা পছন্দ করেন না, সব কিছুর খুব সিরিয়াসভাবে নেন। কাজেই তিনি যখন বলেন বিড়ালের কথা বুঝতে পাচ্ছেন, তখন ধরে নেওয়া স্বাভাবিক যে তিনি ঠাট্টা তামাশা করছে না। আমিও ধরেই নিচ্ছি তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। এটা ধরে নিয়ে অন্য যুক্তিগুলো পরীক্ষা করছি। 2. ক্যাসেট প্লেয়ারে বিড়ালের কথা টেপ করা ছিল, তাকে শোনানো হলো, তিনি কিছু বুঝতে পারলেন না। এতে দুটি জিনিস প্রমাণিত হচ্ছে। 1. তিনি সত্যি কথা বলছেন। 2. মিথ্যা করে বলতে পারতেন যে কথা বুঝতে পারছেন। মিথ্যা বললেও আমাদের তা ধরার ক্ষমতা ছিল না। বিড়াল হয়তো টেলিপ্যাথিক নিয়মে কথা বলে। যদি তার কথা হয় টেলিপ্যাথিক, তবে ক্যাসেট প্লেয়ারে ধরে রাখা বিড়ালের কথা হবে অর্থহীন। টেলিপ্যাথিক কথা বলার সম্ভাবনাই বেশি, কারণ বিড়ালের ভোকাল কর্ড মিয়াও ছাড়া অন্য কোনো শব্দ করতে পারে না। একটি মাত্র শব্দে দীর্ঘ বাক্য তৈরি করা বা কথোপকথন চালানো অসম্ভব। 3. আফসার সাহেব রাস্তায় হাঁটার সময় কিছু বিড়ালের দেখা পেতেন। তিনি তাদের কোনো কথা বুঝতে পারেনি। বিড়ালের কথা যদি টেলিপ্যাথিক হয়, তাহলে তাদের কথাও বোঝা উচিত ছিল। আফসার সাহেবকে আমি একটি বাসায় নিয়ে গিয়েছিলাম, তাদেরও দুটি বিড়াল ছিল। আফসার সাহেব সেই দুটি বিড়ালের কথাও শুনতে পাননি। তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে গিয়েছি। এক কথায় আমরা এখন সহজ সিদ্ধান্তে চলে আসতে পারি। আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন না, তিনি মন গড়া কথা বলছেন। কিন্তু ইচ্ছা করলে এই সহজ সিদ্ধান্তে আমরা নাও যেতে পারি। আমার সিদ্ধান্ত এরকম, আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন, তবে সেই বিড়ালকে হতে হবে মা বিড়াল এবং তার কিছু বাচ্চা থাকতে হবে। মা বিড়াল বাচ্চাদের ট্রেনিং দেবার জন্য ক্রমাগত তাদের নানান জিনিস শেখাবে। এই শেখানোর ব্যাপারটা সে করবে টেলিপ্যাথিক্যালি। বাচ্চারাও একইভাবে মার সঙ্গে যোগাযোগ করবে। শিক্ষার প্রাথমিক অংশ শেষ হবার পরপর বিড়ালদের এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আফসার সাহেবের মস্তিষ্কের একটি অংশ কোনো এক বিচিত্র কারণে বিড়ালের টেলিপ্যাথিক কথোপকথন ধরতে পারছে। আমার ধারণা ছোট ছোট শিশু আছে এমন যে কোনো বিড়ালের কথাই তিনি বুঝতে পারবেন। এই অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে মানুষের পরিচয় নেই বলেই মানুষ এই ক্ষমতা দেখবে ভয় এবং বিস্ময়ে। মানুষ এটা সহজে গ্রহণ করতে পারবে না। শেষটা এই ক্ষমতা আফসার সাহেবকে ক্ষতিগ্রস্ত করবে। মানুষ কখনোই অস্বাভাবিক কিছু সহজভাবে গ্রহণ করতে পারে না। মিসির আলী অনেক খুঁজে খুঁজে আফসার সাহেবের বাসায় এসেছেন। বাসা থমথম করছে, কোনো সারা শব্দ নেই। বাড়িতে পা দিয়েই তার মন হলো অশুভ কিছু যেন এই বাড়িতে ছায়া ফেলে আছে, ভয়াবহ কিছু ঘটে গেছে। কলিং বেল টিপতেই মীরা এসে দরজা খুললেন। তিনি এমনভাবে তাকালেন যেন মিসির আলীকে চিনতে পারছেন না। মীরার চোখ লাল, হয়তো কাঁদছিলেন। মিসির আলী বললেন, কেমন আছেন? ভালো নেই। ভেতরে আসবো? আসুন। আফসার সাহেব কোথায়? মীরা চুপ করে রইলেন। আমি বুঝতে পারছি বড় রকমের কোনো ঘটনা ঘটেছে। আপনি কি আমাকে দয়া করে বলবেন কি ব্যাপার? আমাদের ওই বিড়ালটা একটা বাচ্চা নিয়ে খুঁজে খুঁজে এই বাড়িতে চলে এসেছিল। কি করে গ্যান্ডারিয়ার এই বাড়ি খুঁজে পেল আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা তার বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। সুমির আব্বা এক গাদা খাবার দিতে গিয়েছে। আমার প্রচণ্ড রাগ হলো। রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম। আমাদের সমস্ত যন্ত্রণার মূলেই বিড়াল। আমার মনে হলো এদের শেষ না করতে পারলে আমাদের মুক্তি নেই। তখন আমি খুব খারাপ একটা কাজ করলাম। কি করলেন? খুব নোংরা, খুব কুৎসিত একটা কাজ। বলতে গিয়েও আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে চুলায় চায়ের পানি ফুটছিল। আমি সেই ফুটন্ত পানি এনে এদের গায়ে ঢেলে দিলাম। এত বড় অন্যায় যে আমি করতে পারি তা কখনো কল্পনা করিনি, কিন্তু করেছি। নিজের হাতে ফুটন্ত পানি ঢেলে দিয়েছি। তারপর পানি ঢালার পরেই মনে হলো আমি কি করলাম।
তখন আমি নিজে এদের নিয়ে হাসপাতালে ছুটে গেছি। হাসপাতালে নিয়ে যাবার পরপরই 2টা বিড়ালই মারা যায়। আফসার সাহেব কোথায়? উনি ঘটনা কিভাবে নিয়েছেন? আমার মনে হয় সহজভাবে নিয়েছেন। বাসায় ফিরে আমি খুব কান্নাকাটি করছিলাম। উনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছ। ঘটনা কবে ঘটেছে? গতকাল। মীরার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তিনি নিজেকে সামলাতে পারছেন না। রুমি সুমি দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ শুকিয়ে এতটুকু হয়েছে। মিসির আলি বললেন, আফসার সাহেব কোথায়? ও গিয়েছে ট্রেনের টিকিট কাটতে। সবাইকে নিয়ে এসে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যেতে চায়। সেটা ভালো হবে, যান ঘুরে আসুন। মিসির আলি উঠে দাঁড়ালেন। তার কাছে মনে হচ্ছে এই পরিবারটি এখন সামলে উঠতে পারবে। বড় ধরনের দুর্ঘটনা এখন এদের কাছাকাছি নিয়ে আসবে। তাছাড়া যেহেতু বিড়াল দুটিও এখন নেই, এটাও এক ধরনের মুক্তি। আমি আজ যাই, আপনারা বাইরে থেকে ঘুরে আসুন, তারপর একদিন এসে চা খেয়ে যাব। আপনাকে একটা ব্যাপার বলতে যাচ্ছি। আমি যখন বিড়াল দুটোকে নিয়ে রিক্সা করে হাসপাতালে যাচ্ছি, তখন হঠাৎ স্পষ্ট শুনলাম মা বিড়ালটা বলছে, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। এই বেচারা সুন্দর পৃথিবীর কিছুই দেখল না। আমি কথাগুলি স্পষ্ট শুনলাম, যেন বিড়ালটা আমার মাথার ভেতর ঢুকে আমাকে কথাগুলি বলল। এরকম কেন শুনলাম বলুন তো? মিসির আলি কখনো মিথ্যা বলেন না। আজ বললেন, কোমল গলায় বললেন, এটা আপনার কল্পনা। অপরাধ বোধে কাতর হয়েছিলেন বলেই কল্পনায় শুনেছেন। বিড়াল কি আর কথা বলতে পারে? আমারও তাই ধারণা। বলতে বলতে মীরা আবার চোখ মুছলেন। মিসির আলি বাসার দিকে ফিরে চলছেন। শীতের সন্ধ্যা, আকাশ লাল হয়ে আছে। আকাশের লাল আলোয় কি অপূর্বই না দেখাচ্ছে শহরটাকে। হাঁটতে হাঁটতে তার মনে হলো, প্রকৃতি এত সুন্দর করে নিজেকে শুধু মানুষের জন্যই সাজায় না, তার সমস্ত জীবজগতের জন্যই সাজায়। মানুষ মনে করে শুধু তার জন্যেই বুঝি সাজিয়েছে। পাখি মনে করে তার জন্যে, বারান্দায় বসে থাকা মা বিড়াল মনে করে তাদের জন্য। সে হয়তো তার শিশুটিকে ডেকে বলে, মা দেখো, কি সুন্দর, কি সুন্দর পৃথিবী।